নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। জান, ইচ্ছে করছে সারা রাত তোমাকে দেখে যাই। যত দেখি তোমাকে তত মুগ্ধ হয়ে যাই আমি। আপনার বিয়ে করা বউ আমি, আপনি দেখবেন এটাই তো স্বাভাবিক। কি ব্যাপার, তুমি হঠাৎ আমাকে আপনি বলছো কেন? আপনি আমার বিয়ে করা স্বামী, আপনাকে আপনি বলবো না তো কি বলবো? ও আচ্ছা, বুঝলাম। আমার বিবি জান রাগ করছে। আই এম সরি জান। দেখো, মেজাজটা গরম হইলে আমার মাথা ঠিক থাকে না। প্লিজ রাগ করে থেকো না। আমি কেন আপনার উপরে রাগ করে থাকবো? ওয়েট, দেখাচ্ছি মজা। অ্যান কথাটা বলে তিয়াকে টান দিয়ে খাটে শুইয়ে দিয়ে দুই হাত ধরে খাটের সাথে চেপে ধরে গলায় কিস করতে লাগলো। তিয়া আয়নের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো, চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। আয়ন তিয়াকে কিস করতে করতে আস্তে আস্তে তিয়ার শাড়ি বুকের উপর থেকে ফেলে দিয়ে যে গলায় আবার কিস করতে যাবে, আয়ন অবাক হয়ে গেল। আয়ন তিয়ার উপর থেকে উঠতে যাবে, সাথে সাথে তিয়া আয়নকে নিচে ফেলে দিয়ে কিস করতে লাগলো। আয়ন তিয়ার ঠোঁটের স্পর্শে আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো। দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। আদর করা শেষ হলে আয়ন তিয়ার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। তিয়ার দিকে মুখ তুলে ঠোঁটে কিস করে পড়ল। কি জান, রাগ ভাঙছে তোমার, নাকি আরো রাগ ভাঙাতে হবে? তিয়া লজ্জে লাল হয়ে যেতে লাগলো। হঠাৎ করে তিয়ার মাথায় রাগ ভাঙানোর কথা বেজে উঠল। তিয়া আয়নকে বলে উঠল, আচ্ছা, আপনি আমাকে বারবার আপনি বলছেন কেন? আমার রাগ ভাঙানোর কথা, আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? আয়ন তিয়ার কথা শুনে ঠোঁটে আবার আলতো করে কিস করে পড়ল। জান, মজা করো না তো, চলো আবার একটু আদর করি। আরে আজব, আমি কেন আপনার সাথে মজা করব? ধ্যাত, বুঝছি আপনার কি দরকার। আয়ন তিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়া আর কিছু না বলে আয়নের মাথার পিছনে খামচি দিয়ে ধরে আয়নের সাথে তাল মিলিয়ে কিস করতে লাগলো। আবার দুজন আস্তে আস্তে একে উপরে মাঝে হারিয়ে যেতে লাগলো। দুজন আদর করা শেষ করে বলল, জান, ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, আমার অনেক ঘুম পাচ্ছে। গুড নাইট। আয়ন তিয়ার কপালে চুমু দিয়ে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। তিয়া আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে গেল। সকালে আয়নের ঘুম ভাঙলে দেখে তিয়ার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে। আয়ন উঠে আস্তে আস্তে পিছন থেকে পেটে হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরলে। তিয়া চমকে উঠে পিছনে ঘুরলে। আয়ন ঠোঁটে কিস করে দিল। তিয়া আয়নকে বলল, আপনি তো ভারী দুষ্টু। ওলে ওলে বাবুটা আমার, আপনি বুঝি জানেন না আপনার আয়ু বাবু কেমন? আয়ু বাবুকে? উহ, বারবার মজা করো না তো জান, এবার কিন্তু আবার রাগ উঠে যাবে। তিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে আয়নের আম্মুর কণ্ঠ ভেসে আসলো। আয়ন সাথে সাথে তিয়াকে ছেড়ে দিয়ে বলল, আম্মুর জন্য ছেড়ে দিলাম না, না হলে আবার গোসল করাতে নিয়ে যাইতাম। কথাটা বলে আলমারির দিকে চলে গেল। তিয়া লজ্জে আয়নের দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। আয়ন আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট পরে নিল, চুল মুছে খড়ি হাতে নিল, পারফিউম দিয়ে নিচের দিকে চলে গেল। সিঁড়ি বেয়ে নিচে যেতে লাগলো। শীষ বাজাতে বাজাতে আয়ন নিচে নামলে আয়ন ওর ভাইয়ের পাশে বসে পড়ল। রাফি আয়নকে বলল, এই তুই তোর বউকে চিনে রাখিস, আবার আমার বউকে ভেবে নিজের বউ ভাবিস না। মানে? মানে আর কি, রাফি ভাই বড় ভাবিকে ভেবে তোর বউকে নিজের বউ ভেবে ধরতে যাবে, সাথে সাথে ভাবি হাত ধরে মোচড় দিয়ে দিয়েছে। আতিয়া কথাটা বলে হো হো করে হাসতে লাগলো। আয়ন কথাটা শুনে বলল, উফ, আমি তো ভুলে গেছিলাম, আমার বউ তোমার বউ তো দেখতে সেম। উফ, ও আমি যদি এই ভুল করে ফেলতাম। যাক বাবা, আগে বলছো ভালো হয়েছে, আমার খেয়াল ছিল না। কিরে ভাই, তোর খেয়াল কোন দিকে থাকে? কই আর থাকবে, সব সময় সবাই খালি প্যারা দাও, তাই হাজার চিন্তা করি। একটা থাপ্পড় মারবো। চলো ভাইয়া, খাবার খেয়ে নিবে। আয়ন আর রাফি উঠে পড়লো। আতিয়া ওদের সাথে যেতে লাগলো। আয়ন রাফি আতিয়া টেবিলে বসলে আয়নের আপু এসে বসলো। তিয়া তুলি খাবার নিয়ে এসেছে, টেবিলের উপর রাখলে। আয়ন ভুলকুচকে তাকিয়ে বলে, রাতে তো দুইজন ঘুমটা দিয়ে দিয়েছেন, শুনেছিলাম দুইজন যমজ, বাট দুইজন যে একদম একরকম দেখতে, এইটা তো ভাবতেও পারি নাই। আমি তো পুরো কনফিউজড হয়ে যাচ্ছি। আরে আমাদের চেনা
একটাই উপায় আছে, ওয়েট আমি বুঝাই। আমার গলার দিকে তাকান, আমার গলার দিকে কোনো দাগ নেই, বাট আপুর গলার কাছে দাগ আছে, ওয়েট। তিয়া তুলির গলার কাছে কাপড় সরাতে যাবে, তুলি জোর করে ধরে থাকতে থাকলো। তিয়া তুলির শাড়ির আঁচল জোর করে ফেলে দিল। আয়ন বসা থেকে উঠে পড়লো। আয়ন তুলির দিকে তাকাতে তুলির মাথা নিচু করে ফেলো। তুলি আয়নের দিকে অসহায় চেহারায় তাকালো। আয়ন যেন থমকে গেল। আয়ন যেন দাঁড়িয়ে থাকতে পারছে না। আয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাহলে আপনি তুলি আর উনি তিয়া? হ্যাঁ। আয়নের পুরো পৃথিবী যেন থমকে গেল। রাফি বলে উঠল, যাক ভালোই হইল, একটা চিহ্ন তো আসে দুইজনকে চেনার। আয়ন এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চেয়ার সরিয়ে যেতে নিবে। সাথে সাথে আয়নের আম্মু বলল, কি রে, চলে যাচ্ছিস কেন? খাবার খেয়ে যা। না আম্মু, আমার ক্ষুধা নাই। তোর আবার কি হলো? ক্ষুধা তো নাই, এখানে আসলি কেন? ক্ষুধা ছিল, এখন হারিয়ে গেছে। আয়ন তুলির দিকে তাকিয়ে কথাটা বলে চলে গেল। তুলির চোখের পানিগুলো টলমলো করতে লাগলো। সবে আয়নের চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে চলে যাও দেখলো। আয়ন রুমে গিয়ে খাটের উপর বসে খাটের চাদর খামচি দিয়ে ধরে বলল, আমার সাথে এত বড় অন্যায়! ওই কিভাবে পারলো আমাকে ওর বোনের সাথে বিয়ে দিয়ে? ওই নিজে আমার বড় ভাইকে বিয়ে করতে কিভাবে পারলো আমাকে এত স্বপ্ন দেখিয়ে সেই আমার বাড়ির বউ হইল? অথচ আমার না, আমার বড় ভাইয়ের। আয়নের রাগের শরীর কাঁপতে লাগলো, চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়নের বুকে যেন ব্যথা অনুভব হতে লাগলো। আয়ন বলতে লাগলো, কেন এমন করলে কেন? আমি তোমাকে ছাড়া তোমার বোনকে নিয়ে সংসার করব কিভাবে? আমি তো তোমার সাথে সংসার করার জন্য স্বপ্ন দেখেছি। ছি, আমি তোমাকে ভেবে তোমার বোনের সাথে ভাবতেই নিজের উপর রাগ হচ্ছে। আয়ন রাগে চাদর ফেলে দিতে যাবে, সাথে সাথে তিয়া দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। এই নিন আপনার খাবার। তিয়ার কণ্ঠ পেয়ে শান্ত হয়ে বসে থেকে তিয়ার দিকে না তাকিয়ে বলল, খাবো না। আপনি আবার খাবার নিয়ে আসলেন কেন? কি ব্যাপার, আপনার কণ্ঠ হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেল কেন? কই? আমাকে আপনি বলছেন, আবার আমার দিকে তাকাচ্ছেন না। আমি একটু বাইরে যাব। আয়ন কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। তিয়া হতভম্ব হয়ে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ন সিঁড়ি দিয়ে নিচে নামবে, সাথে সাথে তুলির সাথে ধাক্কা লেগে তুলি পড়ে যাবে। সাথে সাথে আয়ন তুলির হাত ধরে ফেল। তুলি ভয়ে চোখ বন্ধ করে নিল। হঠাৎ করে কারোর হাত ধরার অনুভব করলে সাথে সাথে চোখ খুলে দেখে আয়ন হাত ধরে তাকিয়ে আছে। আয়ন তুলিকে সোজা করে দাঁড় করিয়ে দিলে। আয়ন চলে যেতে নিলে তুলি বলে ওঠে, আয়ান, আমি জানতাম না এমন কিছু হবে। আয়ান, আমার কথা বিশ্বাস করবে প্লিজ। আয়ন কোনো কথা না বলে চলে যেতে নিল। তুলি আর কিছু বলবে, তখনই রাফি এসে বলে। কি বউ কার সাথে কথা বললো? তুলি চমকে উঠলো। তুলি রাফির দিকে তাকিয়ে বলল, আয়ান চলে গেল, ওর সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, রুমে আসো। এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? রাফি তুলির হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ন এদিকে সোজা ক্লাবে চলে গেল। ড্রিঙ্ক করতে লাগলো। রাকিব আয়নকে বলল, এই এত ড্রিঙ্কস করছিস কেন? কি হয়েছে তোর? ভালো লাগছে তাই। এই তোর না বিয়ে হইল গতকাল, তাও নাকি তুলি আপুর সাথে। তুই না আমাকে বললি সেখানে এত ক্ষতির সময় কেউ এখানে এসে ড্রিঙ্কস করে? কথা কম বল, আর এক বোতল দে। এই পাগল হয়েছিস নাকি? থাম, এত খাইলে মরবি। মরা ভালো, বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। কি হয়েছে সেটা তো বল। যা তো ভালো লাগছে না। আয়নের এক বন্ধু থেকে সিগারেট নিয়ে ফোকাতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আয়ন নেশা করে মাতলামো করতে নিলে রাকিব বিল দিয়ে ক্লাব থেকে বের হয়ে সোজা আড্ডা দেওয়ার বাসায় নিয়ে গেল। আয়নকে রুমে শুইয়ে দিয়ে রাকিব তুলিকে কল দিল। রাফি তুলিকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে ঠোঁটজোড়া নিজের দখলে করে নিতে যাবে। সাথে সাথেই তুলির ফোন বেজে ওঠে। রাফি বিরক্ত হয়ে বলল, দেখি কে কল দেয় এত বারবার। তুলি টেবিলের উপর থেকে ফোন হাতে নিতে দেখে রাকিব কল দিয়েছে। তুলি বারান্দায় চলে গেল। কল রিসিভ করতে রাকিব বলল, ভাবি আবার তোর সাথে কি নিয়ে ঝামেলা হইল? কি হয়েছে তোমার? হঠাৎ কেন মনে হচ্ছে আমাদের মাঝে কিছু হয়েছে? আয়ান অনেক ড্রিঙ্কস করেছে, এখন মাতলামো করতেছে। একবার কান্না করে একবার হাসে আর বলে আমি কি অপরাধ করেছি, আমার সাথে কেন এমন করলে? কিছু বুঝতে পারছে না। আপনাদের দুজনের তো বিয়ে হয়েছে, তারপর এমন করার মানে কি? তুলি কিছু বলবে, তার আগে রাফি পিছন থেকে জড়িয়ে ধরলো। রাফি বলল, জান, কার সাথে কথা বলো? রাখো না।
রাফির কণ্ঠ শুনে রাকিব অবাক হয়ে গেল। তুলি রাকিবকে বলল। আচ্ছা পরে কথা হবে, রাখছি। তুলি কল কেটে দিলে। রাফি তুলিকে কোলে তুলে নিল। আর এইদিকে রাকিব হতভম্ব হয়ে বসে পড়ল। আয়নের দিকে তাকিয়ে বলল। আয়ান, তুলি আপু তোর বউ না? না, সে আমার ভাবি হয়। তুই যে বললি তোর আব্বু তাদের দুই বোনের সাথে বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, ওরা যমজ বোন। ছোট বোনের সাথে আমার বিয়ে হয়েছে। আমি যাকে তুলি ভেবেছিলাম সেই হয়ে গেছে তিয়া। দুইজন হুবহু এক দেখতে। আইন কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাকিব আইনকে জড়িয়ে ধরলে আইন রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। দোস্ত, ওই আমাকে ঠকিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে দোস্ত। আইন কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাকিব আইনকে সান্ত্বনা দিতে লাগলো। আইন আস্তে আস্তে ঘুমিয়ে গেল। রাকিব আইনকে খাটে শুয়ে দিল। আইনের ঘুম ভাঙলে দেখে ওর ফোন বাজছে। আইন ফোন হাতে নিয়ে দেখে ওর আব্বু 10 বার কল দিয়েছে। আইনের মাথা ঝিমঝিম করতে লাগলো। আইন কল রিসিভ করতে ওপাশ থেকে আইনের আব্বু বলে। কিরে আয়ান, তুই কল ধরস না কেন? কখন থেকে কল দিচ্ছি, রিসিভ করস না কেন? কি হয়েছে? এতবার কল দেওয়ার কি দরকার? আইনের কথা শুনে রেগে বলে। বেয়াদব, বাসে আয় এক্ষুনি। আইন কল কেটে দিল। টেবিলের উপর থেকে চাবি নিয়ে রুম থেকে বের হয়ে তালা দিয়ে বের হয়ে গেল। একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলো। বাসার সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকলো। সদর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে লাগলো। তিয়া এসে দরজা খুলে নাকি ড্রিঙ্কের গন্ধ আসলে তিয়া কিছু বললো না। আইন ভিতরে ঢুকলে আতিয়া বলে উঠলো। ভাইয়া, তুমি নেশা করেছো? সিগারেটও খাইছো? আতিয়ার কথা শুনে আইন ওর আব্বু তুলি রাফির দিকে তাকালো। আইনের আব্বু বলল। এইসবের মানে কি? খুশিতে তো বিয়ে করতে গেলি, আর বিয়ের পরেও নেশা করস? কাহিনী কি বলতো? কাহিনী আবার কি হবে? অনেকদিন পর সবার সাথে আড্ডা দিতে গিয়ে করে ফেলেছি। আইনের আব্বু আইনের গালে সজোরে থাপ্পড় মেরে বলে। কদিন ড্রিঙ্ক করস? তুই 3 দিন আগেও করেছিলি। কি ভাবছস আমি তোর খবর রাখি না? আমার কানে কিন্তু সবই আসছে। তোকে কতবার বলছি তোর ওই বন্ধুদের সাথে থাকবি না? উফ, আব্বু বারবার ওদের টেনে নিয়ে আসো কেন? এখানে খারাপ আমাকে কেউ খারাপ করে নাই যে বারবার ওদের টেনে নিয়ে আসবে। যে খারাপ হওয়ার সেই এমনিতেই হয়। আর কি জন্য আসতে বলছো সেইটা বলো। এইটা আবার কেমন ব্যবহার? উনি আপনার আব্বু হয়, আপনি ওনার সামনে মাথা নিচু করে কথা বলেন, মাথা উঁচু করে গলা জোরে করে কথা বলেন কোন হিসাবে? মাথা ঝিমঝিম করছে। এত ভদ্রতা আমার দ্বারা আসছে না। যদি দরকারি কথা থাকে বলতে বলেন, না হয় আমি রুমে যাব। আচ্ছা, তুমি রুমে যাও, আমি কথা বলছি। আইনের আব্বু রেগে চলে গেল। আইনের আম্মু বলল। তোর আব্বু তোদের দুজনকে হানিমুনে পাঠানোর জন্য টিকিট কেটে রাখছে। সকাল ভোরে রেডি হয়ে রওনা দিবি। এই নে তোদের টিকিট, সব ব্যবস্থা করা আছে। ওর দিকে তাকানো বাদ দাও, আমার কাছে দাও। আর তিয়া তুলি শপিং এ চলো। আমার মনে হয় আপনার ভাই যেতে চায় না। ওই না গেলে থাক, এসব দরকার নাই। আরে ওর কথা রাখো, সকালে ঘুম থেকে তুলে দিয়ে রেডি হতে বলো। আর তুমি ওকে যেমন দেখছো ও তেমন না, ও মনের দিক দিয়ে অনেক ভালো। জানি না কি হয়েছে ওর, মাথা গরম আছে, ঠান্ডা হলে দেখো তখনই কতটা ভালো বুঝতে পারবে। জানি না সাত সকালে কি এমন হইল যে একটা মানুষ এত পরিবর্তন হয়ে যেতে পারে। আচ্ছা থাকেন, রুমে যাই, মাথা ব্যথা করছে। আইন কিছু না বলে রুমে চলে গেল। সবাই আইনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রাফি বলে উঠল। তিয়া সিঁড়ি ভেঙে রুমের দিকে যেতে লাগলো। রুমে গেলে দেখে আইন গোসল করে তোয়ালে খাটের উপর রেখে দিয়ে খাটে বসলো। ফোন হাতে নিয়ে তিয়া তোয়ালেটা নিয়ে বারান্দায় মেলে দিয়ে আসলো। আইন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাকিব SMS দিয়েছে। দোস্ত, আমরা কক্সবাজার ঘুরতে যাচ্ছি। তোকে বলতে চেয়েছিলাম, বাট তুই তো বিয়ে করছস। এখন ভাবিকে সময় দেওয়া উচিত, তাই নেক্সট টাইম ভাবিকে নিয়ে যাব। আচ্ছা যা। আইন SMS দিয়ে ডাটা অফ করে দিল। তিয়া আয়নের সামনে এসে বলল। একটা কথা বলবো? আইন তিয়ার দিকে না দেখে কিছু বলতে যাবে, সাথে সাথে রাফির রুমে এসে বলল। আয়ান, তুই নিজের কথা ভেবে ওই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? আমি কি করলাম? কি করলি মানে? শপিং এ যাব, তুই চল। তুই না গেলে তিয়াও যাবে না। আর দেখ, জানি না কি হয়েছে, বাট দেখ, নিজের জন্য তিয়াকে কষ্ট দেওয়া তোর ঠিক হচ্ছে না।
আয়ন রাফির কথা শুনে রাফির দিকে তাকাতে দেখে তুলি দাঁড়িয়ে আছে। আয়ন তুলি থেকে চোখ সরিয়ে তিয়ার দিকে তাকাতে দেখে তিয়া মুখ ছোট করে নিচের দিকে তাকিয়ে আছে। আয়ন তিয়ার দিকে তাকিয়ে বলল, টিয়া যান, রেডি হয়ে নেন, আমি শুধু শার্ট পরবো। আয়নের কথা শুনে তিয়ার মুখে হাসি ফুটে উঠল, সাথে রাফিও হেসে বলল, তাহলে আমরা রেডি হয়ে নেই। যাও। রাফি তুলির হাত ধরে নিয়ে যেতে লাগলো। তিয়া আলমারি থেকে শাড়ি বের করে নিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পরে বের হলো। ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে লাগলো। অ্যান্ড শার্ট পরে তিয়ার কাছে গিয়ে কুচি ধরলে তিয়ার মুখে হাসি ফুটে উঠলো। তিয়া কুচিটা ঠিক করে নিল, তারপর চুল ঠিক করে হাতে ঘড়িটা পরে নিল, পারফিউম দিয়ে খাটের উপর থেকে ফোন নিল, আর এইদিকে তিয়া হিজাব বেঁধে নিল। আপনার কি হয়েছে? হ্যাঁ চলেন। আয়ান তিয়ার সাথে যেতে লাগলো। দুজনে নিচে গিয়ে দাঁড়ালে তুলে রাফি দুজনে চলে আসলো। চারজন বাসা থেকে বের হলে ড্রাইভার গাড়ি নিয়ে আসলো। আয়ন তিয়ার সাথে বসলো আর তুলে রাফির সামনে বসলো। আয়ন ফোনের দিকে তাকিয়ে রিলস দেখতে লাগলো। তুলি সামনে আয়না দিয়ে তাকিয়ে আয়নকে দেখতে লাগলো, আর চোখে তিয়া আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আয়ন আয়নার দিকে তাকালে দেখে তুলি তাকিয়ে আছে। আয়ন আবার ফোনের দিকে তাকিয়ে থাকলো। শপিং মলের সামনে নামিয়ে দিল। চারজন নেমে পড়লো, চারজন ভিতরে যেতে লাগলো। তিয়ার শাড়ি নিয়ে হাঁটতে সমস্যা হলে আয়ন তিয়ার হাত ধরলে তিয়া অবাক হয়ে আয়নের দিকে তাকালো। আয়ন তিয়াকে বলল, আমার হাত ধরে চলেন। আয়ন তিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। ভিতরে গেলে আয়নের কিছু মেয়ে ফ্রেন্ড এসে আয়নকে জড়িয়ে ধরলো। তিয়ার দিকে চোখ গেলে সাথে সাথে আয়ন সরিয়ে দিয়ে বলল, গায়ে লেগে যাস কেন? তোরা যাস না, এখানে কি করস? আয়নের ফ্রেন্ডরা আয়নের কথা শুনে বলে, না রে, আমরা যাইনি, ওরা 6 জন গেছে, তুই যাস না কেন? ইচ্ছে হয় নাই তাই। আচ্ছা থাক, বাই। আয়ন ওদের সামনে থেকে সরে আসলো। তিয়ার হাত ধরে নিয়ে গেল। তিয়াকে তুলিদের কাছে রেখে আয়ন বলল, আপনারা শপিং করেন, আমি কফি খেতে উপরে গেলাম। তুই শপিং করবি না? টিয়া, আপনি দয়া করে কিছু শার্ট প্যান্ট চয়েস করে দিয়েন, আমি আসছি। তিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। আয়ন লিফটে উঠে উপরে চলে গেল। তুলি তিয়া রাফিদের শপিং করতে করতে 2 ঘন্টা লেগে গেল। শপিং শেষ করে আয়নকে কল দিল। আয়ন নিচে নেমে আসলো। আয়ন নিচে এসে তিয়ার হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে হাঁটতে লাগলো। গাড়ির সামনে গেলে আয়ন সব ডিকিতে রেখে দিল। তিয়ারা 4 জন গাড়িতে উঠলো। তিয়ার দিকে তাকাতে দেখে তিয়ার শাড়ি অনেকটাই খুলে আসছে। আয়ন কিছু বলল না। বাসার সামনে নামিয়ে দিলে আয়ন শপিং ব্যাগ নিয়ে তিয়ার হাতে দিয়ে বলল, ব্যাগগুলো ধরেন। আয়ন তিয়ার হাতে শপিং ব্যাগটা দিয়ে তিয়াকে কোলে তুলে নিল। তিয়া লজ্জে লাল হয়ে যেতে লাগলো। আয়ন তুলিকে বলল, ভাবি, বাকি ব্যাগগুলো একটু ওনার উপরে দেন তো। তুলি বাকি ব্যাগ এক এক করে তিয়ার উপরে দিতে লাগলো। তুলির চোখ দেখে বোঝা যাচ্ছে যে কোনো সময় টপ করে পানি পড়ে যেতে পারে। আয়ন তিয়াকে নিয়ে সদর দরজার কাছে চলে গেল। রাফি কলিং বেল বাজালে কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। আয়ন তিয়াকে নিয়ে সোজা সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। তিয়াকে খাটের উপর বসিয়ে দিয়ে তিয়া বলল, নিচে নামিয়ে দিলেন না কেন? আম্মু হাঁটতে গেছে। ও আচ্ছা। আর শাড়ি চেঞ্জ করে ফেলেন। আর সরি। সরি কেন? ব্যাগগুলো বহন করা উচিত ছিল, বাট আমি আপনাকে এই অবস্থায় রেখে কফি খেতে চলে গেছিলাম। আরে সমস্যা নাই। তিয়াকে খাটের উপর বসিয়ে দিলে তিয়া বলল। আয়ন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বারান্দায় চলে গেল। তিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। আয়নকে ডাক দিয়ে বলল, আপনার জন্য কিছু শার্ট, পাঞ্জাবি, টি শার্ট নিয়ে এসেছি, দেখেন আপনার পছন্দ হয় নাকি। আপনি নিয়ে এসেছেন সেহেতু পছন্দ হবে, দেখার দরকার নাই। তাও যদি দেখতেন। আয়ন বারান্দা থেকে বের হয়ে তিয়ার সাথে সবকিছু দেখতে লাগলো। আয়ন মিষ্টি করে হাসি দিয়ে বলল, আমার অনেক পছন্দ হয়েছে। আপনার চয়েস তো অনেক সুন্দর, বাট আমার মতো বখাটে টাইপের জামাই কিভাবে পছন্দ করলেন? এটা কি ধরনের কথা? আপনি বখাটে হতে যাবেন কেন? আচ্ছা একটা কথা বলবেন, আপনি তো আমার স্বামী, প্লিজ আমার উপরে কোনো বিষয়ে রাগ করে থাকলে আমাকে প্লিজ বলেন, আমি তাহলে নিজের ভুলগুলো শুধরে নিব। আপনি কোনো ভুল করেন নাই। আমার কপাল অনেক খারাপ, তাই আমাকে সবসময় ঠকতে হয়। আমাকে বিয়ে করে তাহলে আপনি ঠকেছেন? আরে না, তা বলতে চাই নাই। এটাই তো বোঝালেন। এইটা বুঝাই নাই। আচ্ছা, এইগুলো আপনাকে লাগেজে রাখতে সাহায্য করি।
আয়ন লাগেজ উপর থেকে নামিয়ে নিয়ে এসে খাটের উপর রেখে সবকিছু ভাঁজ করে তুলতে লাগলো। সাথে তিয়া ও দুজন লাগেজে নিজেদের পছন্দের জিনিস তুলে নিল। আয়ন লাগেজ লাগিয়ে এক সাইডে রেখে দিল। আয়ন তিয়াকে বলল, আচ্ছা থাকেন, আমি ছাদে যাব। আচ্ছা। আয়ন রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেল। এক কানিতে দাঁড়িয়ে সিগারেট ধরলো। আয়ন সিগারেট ফোকাতে লাগলো আর সূর্য অস্ত যাও দেখতে লাগলো। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে লাগলো। আয়ন দোলনার কাছে এসে বসে পড়লো। একের পর এক সিগারেট ফোকাতে লাগলো। 8টার দিকে আরেকটা ধরতে যাবে, সাথে সাথেই কেউ আয়নের হাত ধরে ফেলো। আয়ন চমকে উঠলো। আয়ন দোলনা থেকে উঠে বলে ওঠে, কে? আয়ন থামবে। ও আপনি? আয়ন আমি জানতাম না আমার বিয়ে তোমার ভাইয়ের সাথে। আমি অফিস থেকে আসলে আব্বু আমাকে তিয়াকে তোমাদের দুজনের ছবি দেখায়, সেখানে আমি তোমাকে দেখে অনেক খুশি হই। আব্বুকে বলেছিলাম আমার দেখা লাগবে না, তারা যা ভালো বোঝে তাই হবে। বাট এটাই আমার দুই বোনের জানতাম না আমাদের বিয়ে আসলে কার সাথে হচ্ছে। আর বিয়ে করানোর সময় তুমি যেমন এক্সাইটেড ছিলে, কোনো কিছু খেয়াল করো নাই, আমি ঠিক তেমনই আমি ওইখানে নিজের ভেতরে ছিলাম না। কতটা না স্বপ্ন নিয়েছিলাম, বাসার ঘরের সবকিছু এলোমেলো হয়ে গেল। তুলি কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ন তুলির হাত থেকে সিগারেট নিয়ে বলল, বাদ দাও, কান্না করে কি হবে? আমাদের ভাগ্যের উপর আল্লাহ যা লিখেছে তাই হয়েছে। তোমার কপালে আমি ছিলাম না, আমার কপালে তুমি ছিলে না, এইসব আর ভাবতে চাই না। হয়তো ভুলতে পারবো না তোমার সাথে থাকা সময়গুলো, বাট ভুলতেও চাই না, স্মৃতি হয়ে থাক। তুলি আয়নকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আয়ান কখনোই তো আমাকে জড়িয়ে ধরো নাই, আজকে একটু লাস্ট বারের মতো আমাকে জড়িয়ে ধরবে? আয়ন তুলিকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, এইটা সম্ভব না, আমাকে জড়িয়ে ধরো না। তুমি এখন আমার ভাইয়ের বউ, আমাদের এখন একটাই পরিচয়, তুমি আমার ভাবি, আমি তোমার দেবর। প্লিজ একবার ধরো না। না, কান্না থামাও, কেউ চলে আসবে। তুমি কি কান্না করছো না নাকি? আমি জানি তোমার চোখে পানি আছে। আয়ন চোখের পানিগুলো মুছতে মুছতে বলে, খেয়ে কাজ নাই, আমার কান্না করা লাগবে? মিথ্যে বলো না। তুমি এখানে কি করছো? রান্না করতে করতে গরম লাগছিল, তাই ছাদে এসে দেখি তুমি সিগারেট খাচ্ছো। ও আচ্ছা, ও তোমার হাতে আমার ঘড়িটা দেখলাম, ওই ফেলে দিও। তোমার হাতেও তো আমার ঘড়ি রেখেছো। আমার এটা পছন্দ তাই পড়ি। ও আমার পছন্দ তাই পড়ি। আমার কথা কপি কেন করছো? আমার কথা কপি করছো কেন? আয়ন তুলির কথা শুনে ফিক করে হেসে দিলে, সাথে তুলিও দিল। আয়নের চোখে পানি চলে আসলো। আয়ন তুলিকে বলল, তুমি কখনোই শুধরাবে না। কখনো না। আর এই তুমি এত গাঁজা করে হচ্ছ কেন? আমার গাঁজাখোর হওয়ার ইচ্ছা আছে তাই। তোমার বউ কিন্তু পুলিশ, বুঝে শুনে কাজ করো। কি? হ্যাঁ, ও এই জন্য তো তোমার মতো না, ওর কথার ভিতরে তেজ অনেক। একটু রাগী স্বভাবের বটে। ওর মনটা অনেক ভালো। ওর নিজের কষ্ট কখনোই প্রকাশ করে না। যেমন তুমি নিজের কষ্ট লুকিয়ে অন্য কাউকে হাসাতে জানো, ঠিক ওই তেমন। শোনো, আমার ভাই সরল সোজা, কখনোই কষ্ট দিও না। আর বোনকেও দিও না। চেষ্টা করব। কি চেষ্টা করবে? আয়ন কিছু বলতে যাবে, সাথে সাথে রাফি এসে বলে, কি রে ভাবি তোর, কি কথা হচ্ছে আপনাদের? রাফির কথা শুনে দুজন তাতেই চোখ মুছে কণ্ঠ ঠিক করে বলল, তোমার ভাই তোমার সম্পর্কে বলেছে তুমি নাকি অনেক বদমেজাজি, রাগী, অনেক খারাপ। তুলি কথাটা বলে মিটিমিটি হাসতে লাগলো। রাফি রেখে আয়নের দিকে লাইট ধরে আয়ন হাত নাড়িয়ে বলল, ভাইয়া এটা মিথ্যা কথা, ভাইয়া ভাবি আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। তোকে আমি ছাড়বো না। আরে আগে লাইট জ্বালাও, তারপর মারতে আসো। আয়নের কথা শুনে রাফি বলে, লাইট পরে জ্বালাই, তোর ব্যবস্থা আগে করি। আমি রাগী বদমেজাজি না, দেখাচ্ছি মজা। রাফি কথাটা বলে আয়নকে মারতে আসতে গেলে আয়ন দৌড়াদৌড়ি করতে লাগলো। তুলি খিলখিল করে হাসতে লাগলো। এই থামো তোমরা, দুজনে পড়ে গিয়ে ব্যথা পাবে। এই লাইট কোন দিকে আমি চালিয়ে দিই, তাহলে আয়নকে ধরতে সুবিধা হবে। তুলির বাচ্চা, তোমাকে আমি পরে দেখে নিব, আমাকে সবসময় খালি ফাঁসিয়ে দাও। আয়ন কথাটা বলে চুপ হয়ে গেল। রাফি অবাক হয়ে গেল। তুলি হাসি থামিয়ে দিল। রাফি আয়নকে বলল, এই ফাজিল, ওইটা তোর ভাবি হয়, তুলির নাম ধরে ডাকছিস কেন? কি? ধুর বলো না, উনি তো আমার ভার্সিটির সিনিয়র আপু ছিল।
ওই তোর সিনিয়র আপু ছিল? হুম। হা হা, তোর বউ তোর সিনিয়র? তোর কপালে খালি সিনিয়র জিনিসই জুটে। আয়ন কথাটা শুনে বলল, ভাবিকে বলবো নাকি তুমি যে অনলাইনে বুড়া বেডির লগে প্রেম করছিলে? আয়নের কথা শুনে রেগে মারতে যাবে। আয়ন দৌড়ে সিঁড়ির দিকে যেতেই ধাক্কা লাগলে আয়ন সাথে সাথে ধরে ফেলল। রাফি গিয়ে লাইট জ্বালিয়ে দিলে দেখে আয়ন তিয়াকে ধরে আছে। তিয়া ভয়ে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। লাইট জ্বালালে তিয়ার চোখ খুলল। আয়ন তাড়াতাড়ি ছেড়ে দিয়ে তিয়ার পিছনে দাঁড়িয়ে বলল, বউ, আপনি না পুলিশ? ভাইয়ার থেকে আমাকে বাঁচান, ওই বিনা অপরাধে আমাকে মারতে আসছে। তিয়া ওকে আমার কাছে দাও, আমি না তোমার দুলাভাই হই, তোমার উচিত ওকে আমার হাতে তুলে দেওয়া। তুলির দিকে তিয়া তাকালে দেখে তুলি হাসছে। ওদের দুজনের কথা বুঝতে না পেরে বলল, কিরে আপু, হাসিস কেন? এখানে কি হচ্ছে? আর বলিস না, দুজনেই একটাই পাগল। মানে? ভাবির বাচ্চা ফাঁসিয়ে দিয়ে আমাদের পাগল বলা হচ্ছে? ভাইয়া, আমাকে পরে মার, তোর বউকে ধর। রাফি আয়ন দুজনই তুলির দিকে তাকাতেই তুলি ঢোক গিলে বলল, এই দুজনেই একজনও আমার কাছে আসবে না, আজকে কিন্তু তোমাদের খবর আছে। আয়ন রাফি দুজন এগিয়ে যেতে লাগলো। তুলি পিছনের দিকে পিছিয়ে যেতে লাগলো। আয়ন আস্তে আস্তে গিয়ে তুলিকে ওড়না দিয়ে হাত বেঁধে দিয়ে রাফিকে বলল। ভাইয়া কাতুকুতু দে, ওনার কাতুকুতু অনেক। রাফি এগিয়ে গিয়ে তুলিকে কাতুকুতু দিতে লাগলো। তুলি আয়নের দিকে তাকিয়ে বলল, দুজনকে আমি ছাড়বো না, প্লিজ আর কতক্ষণ দিও না, হাসতে হাসতে মরে যাব। আয়ান এটা কি করলেন? আপুর বুকের উপর থেকে ওড়না নিয়ে বেঁধে দিলেন কেন? আরে আপনার আপু আমাদের দুইজনকে কত দৌড়াদৌড়ি করাইছে জানেন? মানলাম, কিন্তু আপনি এটা কেন করলেন? আপুর ওড়না কেন নিলেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? ফাজলামির একটা লিমিট থাকে। তিয়ার কথা শুনে আয়ন সবাই হাসি বন্ধ করে দিল। তিয়ার দিকে তাকাতে দেখে তিয়ার রাগে আগুন হয়ে গেছে। তুলি রাফিকে খুলে দিতে বলে। রাফি খুলে দিল। তুলি তিয়ার সামনে এসে বলল, টিয়া, আনকে ভুল বুঝছিস, ও শুধু ওনার নিয়ে বেঁধে দিয়েছে, আর ওই অনেক ভালো ছেলে, তুই ভুল বুঝছিস। আপু, মেজাজ গরম করো না, তুমি চুপ থাকো। তুমি কিভাবে এটা মজা হিসেবে নিচ্ছ? মজার একটা লিমিট থাকা দরকার। মানলাম ওই তোমার দেবর, তাই বলে তোমার শরীরে হাত দেওয়া বা ওড়না নিয়ে টানাটানি করবে, এটা নোংরামি বলে, মজা বলে না, বুঝলে? তিয়া রেগে যাচ্ছ কেন? আমি আমার ভাইকে চিনি, ওর মাথায় কখনো নোংরামি বুদ্ধি আসবে না। তুলি ওর ভাবি, ও কখনোই নিজের ভাইয়ের বউয়ের দিকে খারাপ নজরে তাকাবে না। হয়তো তুলির সাথে ওর বন্ডিংটা ভালো হয়েছে, তাই এমন করে ফেলেছে। এখানে মজা হিসেবে এমন করেছে, এখানে খারাপ ভাবে নেওয়ার কোনো মানে দেখছি না। আমি যেন নেক্সট টাইম এমন কিছু করতে না দেখি। আমাকে স্ত্রী হিসাবে মানেন বা না মানেন, বাট এইসব নোংরামি দেখলে খবর আছে। তিয়া কথাগুলো বলে নিচে চলে গেল। রাফি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ, আমার ভাইয়ের কপালে দুঃখ আছে, আল্লাহ ভালোই মিলিয়ে দিয়েছে। আমি যেমন শান্ত, আমার বউ শান্ত হয়েছে, আর তুই যেমন তোর বউ তেমন। হিহি, যা ঠেলা সামলা। রাফি কথাগুলো বলে হাসতে হাসতে চলে গেল। তুলি আয়নকে বলল, রাগ করে না, ও একটু এমনই। এই সকালে তোমার ভাই ভুল করে ওকে একটু ধরেছিল, তোমার ভাইয়ের হাতে এমন ভাবে মারছে যে হাত অনেকটাই ফুলে আছে। আয়ন মুখ গম্ভীর থেকে ফিক করে হেসে দিয়ে বলল, আমি কিছু মনে করি নাই, এটা আমার অনেক ভালো লাগছে। আর সরি, আসলে কাজটা আমার ঠিক হয় নাই, মজা করতে গিয়ে বেশি করে ফেলছি। আবার সরি বলা শুরু করলে? আমি কি তোমায় চিনি না? আমাকে বোঝাতে আসো না, আমি জানি তুমি মজা করে ফেলছো। আচ্ছা নিচে চলো, খাবার খেয়ে নেবে, তোমার পছন্দের খাবার বানিয়েছি, চলো। অনেক ক্ষুধাও লাগছে, সারাদিন খালি ড্রিঙ্কস কফি খেয়েছি। কি সারাদিন ভাত খাও নাই? না। চলো, আর সিগারেট যতগুলো খাইছো ওটা দেখলে আরো ঝগড়া লেগে যেত। সিগারেটের গন্ধ তো পাইছে, বাট কিছু বলে নাই তোমাকে, এসব ছাড়ো। নিচে চলো। আয়ন তুলি নিচে নামতে লাগলো। আয়ন তুলিকে বলল, রুমে যাই, আম্মুর নাকে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ফ্রেশ হয়ে আসো। আয়ন রুমে চলে গেল। ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে শার্ট চেঞ্জ করে ফেলো। আয়ন রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। নিচে গিয়ে খাবারের টেবিলের সামনে বসলো। আয়নের আম্মু বলল, বৌমা, তোমরাও বসো। আয়ান ভাইয়া, তুমি তো চলে যাবে, আমার কিছু কাজ ছিল। কি কাজ? প্র্যাকটিক্যাল লিখতে হইতো। আচ্ছা, রাতের ভিতরে করিয়ে দিব।
রাকিব ভাইয়া রা নাকি কক্সবাজারে গেছে। কে বলল তোকে? তুমি কি ভুলে গেছো? রাকিব ভাইয়ার বোন আমার বেস্ট ফ্রেন্ড। ও, খেয়াল ছিল না। আয়ন আদিয়ার কথা শুনে আয়নের আব্বু বলে, কি ওরা আবার ওইখানে চলে গেছে? এই টিকিট ক্যান্সেল। আয়নের এইবার রাগ উঠে গেল। আয়ন রাগে গ্লাস চেপে ধরলো, ভেঙে আয়নের হাতের ভিতর ঢুকে গেল। সবই চমকে উঠলো। তুলি তাড়াতাড়ি করে এসে হাত ধরবে। আয়ন তুলির হাত সরিয়ে দিয়ে বলল, তোমার সমস্যা কি? আমার ফ্রেন্ডরা তোমার কি ক্ষতি করছে? আমি নিজেই ওদের লিডার। এখন কি বলবে? আগে নিজের সন্তানের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবে। আসলে বন্ধুরা খারাপ নাকি ছেলে খারাপ? আয়নের কথাগুলো বলে রেগে চেয়ার ফেলে দিয়ে চলে গেল। আয়নের আম্মু বলে, আসলে তুমি সব সময় বেশি বুঝবে না তো। এরা পড়ে রেগে বলে, আমি বেশি বুঝি, তোমার কি চোখ নাই? আমাদের ছেলেটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। বাইরে আর কি কি করে কে জানে। যে ছেলে সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, ড্রিঙ্কসের কাছে যেত না, আর সেই এখন সেই সব খাওয়া শুরু করছে, ক্লাবে যাওয়া শুরু করে দিয়েছে। আগে কখনো দেখেছো এসব করতে? অফিসে বসতে বললেও বসে না, পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছে। ওদের টিমে সব যেমন ওই তেমন হয়েছে। আয়নের আব্বুর কথা শুনে তুলি মনে মনে সব আমার জন্য হয়েছে, ওর বন্ধুদের জন্য না। আমার সাথে রাগ করে এইভাবে ভেতরে গেছে, কিভাবে যে আপনাকে বোঝাবো, সব দোষ আমার। আব্বু ছাড়েন, ওই ছোট মানুষ একটু এনজয় করতে থাক। আর এখনকার কোনো ছেলে বা ভালো আছে? সবাই এইগুলো করে, ছেলে মেয়ে সবাই। আয়নের আম্মু বলল, তুই আর তোর আম্মু মিলে ওকে সবকিছুতে প্রচার দেওয়ার কারণে এমন হয়েছে। কথা রাখো তো, খেয়ে নাও। বৌমা, তোমরাও বসো। মুনি না খেয়ে চলে গেল। আমাকে খাবার দেন, আমি খাবার নিয়ে যাই। আচ্ছা, তুমি খেয়ে তারপর নিয়ে যাও। একসাথে খাবো, আমি খাবার নিয়ে যাই। আয়নের আম্মু খাবার নিতে বলে তিয়া খাবার বেড়ে নিয়ে গেল। রুমে গিয়ে দেখে আইন সোফার পর বসে আছে, নিচের দিকে তাকিয়ে, আর এইদিকে হাত বয়ে রক্ত ঝরে পড়ছে। তিয়া খাবারের প্লেট টেবিলের উপর রেখে ফার্স্ট বক্স নিয়ে এসে আয়নের পাশে বসে হাত ধরতেই আইন ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে তিয়া হাত ধরেছে। আয়নের হাত পরিষ্কার করতে লাগলো। আয়নের হাত কেঁপে উঠলে তিয়া বলে উঠল, আপনি কি মানুষ নাকি সাইকো, কোনটা? যেইটা মনে করেন। তিয়া বলে উঠল। তিয়া কিছু বলল না, হাতের ভিতর থেকে কাজ বের করতে লাগলো। আইন কেঁপে উঠতে লাগলো। তিয়া আস্তে আস্তে কাজগুলো বের করে ভালোভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। তিয়া উঠে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এসে টেবিল থেকে খাবার নিয়ে আয়নের পাশে বসে বলল, হা করেন। ক্ষুধা নাই, আপনি খাওয়া বাদ দিয়ে এখানে আসলেন কেন? হা করতে বলছি, করেন। বলছি তো ক্ষুধা নাই, আপনি খেয়ে নেন। তিয়া আয়নের কোলের উপরে খাবারের প্লেট রেখে তিয়া এক হাত দিয়ে আয়নের মুখ চেপে ধরলো, আরেক হাত দিয়ে লোকমা মুখের ভেতর দিয়ে দিল। আইন ভুরু কুচকে তাকালে তিয়া বলল, এভাবে তাকানোর কিছুই নাই। ভালোই ভালোই বললাম, শুনলেন না? তাই বলে এভাবে গাল ধরে খাওয়াই দিবেন? হ্যাঁ, দরকার হইলে এভাবে খাওয়াবো। আইন আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। তিয়ার দিকে তাকিয়ে বলল, আর খাবো না, আপনি খেয়ে নেন। আর 2 লোকমা নেন। না, আর পেটে জায়গা নাই। তিয়া আর কিছু না বলে খাবার খেতে লাগলো। অ্যান্ড তিয়ার খাওয়া দেখতে লাগলো। তিয়া সুন্দর করে গুছিয়ে খাবার খাচ্ছে। অ্যান্ড মুচকি হাসি দিয়ে বলল, আপনি তো অনেক সুন্দর করে খেতে পারেন। খাওয়ার মাঝে আবার সৌন্দর্য খুঁজে পেলেন? আপনার খাওয়া দেখে মনে হচ্ছে খাবারটা এত মজা বলার মতো না। ও আচ্ছা, এই ব্যাপার। আমার খাওয়া দেখলে সবাই এমন বলে। বলার মতোই। কি জানি। আচ্ছা যান, ঘুমান। হাত কেটে তো অনেক বড় উপকার করেছেন। অ্যান্ড খাটে শুয়ে পড়লো। তিয়া খাওয়া শেষ করে নিচে চলে গেল। প্লেট ধুয়ে রেখে রুমে চলে আসলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে খাটের দিকে তাকালে দেখে আইন ঘুমিয়ে গেছে। তিয়ার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু কিছু না বলে লাইট অফ করে আয়নের পাশে শুয়ে পড়লো। তিয়া শুয়ে এপাশ থেকে ওপাশ হতে লাগলো। ঘুম না ধরতে তিয়া বারান্দায় চলে গেল। অনেকক্ষণ বারান্দা থেকে ঘুম ধরলে তিয়া আয়নের পাশে গিয়ে শুয়ে পড়লো। সকাল ভোরে রাফি ডাকে আয়ন তিয়ার ঘুম ভেঙে গেল। আয়ন খাট থেকে উঠে লাইট জ্বালিয়ে দরজা খুলে দিলে রাফি বলল, কিরে তোরা দুইজন উঠোস না কেন? সেই কখন থেকে ডাকছি, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুমি যাও, আমরা আসছি। রাফি চলে গেল। আয়ন তিয়া দুজনে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর দুজন তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো। রেডি হয়ে দুজন বের হলো লাগেজ নিয়ে। চারজন আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আয়নের ফোন বেজে উঠলে আয়ন কল রিসিভ করলো। আয়ান, এখানে
এই ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? ত্রিধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করব বুঝতে পারছি না। কি একটা কাজ যদি ঠিকমতো করতে পারতি। এই তোকে বাড়াবাড়ি করতে কে বলছিল? আমি বুঝতে পেরেছি নাকি যে ওই আবার হারিয়ে যাবে। কতবার বলেছি আমাদের সাথে থাকতে। মেজাজটা এত গরম হচ্ছে না? এই ফোন রাখ, আমি আসছি। এখানে আসবে নাকি? হুম। ওকে তাহলে আয়। আয়ন ফোন কেটে দিল। রাফি আয়নের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আর বলো না, ত্রিধাকে নাকি পাওয়া যাচ্ছে না। কতবার বলেছি মেয়েদের নিয়ে না যাইতে, বদমাইশ আমার কথা একদম শুনে না। কি ত্রিধা মানে? রাকিবের গার্লফ্রেন্ড? হুম। ত্রিধা থানায় আছে। কি, তুমি কিভাবে জানো? তুমি ওদের চেনো নাকি আপু? রনি ওইখানে আছে, ওই আমাকে বলল। ওদের কলেজে পড়তো, তাই মোটামুটি ওদের চিনি। ও রনির নাম্বারটা দাও তো। আমার কাছে নাই, সিমটা ভেঙে ফেলছি। কি আয়নের বাচ্চা? দূর রাগ দেখাও না তো, নাম্বার দাও। আয়নের নাম্বার দিলে আয়ন রনিকে কল দিল। আয়নকে নাম্বার দিলে আয়ন রনিকে কল দিল। রনি, ত্রিধাকে ছেড়ে দে। এইটা কার নাম্বার? আমার যেটা বলছি ওইটা কর। ওই কি করছে জানোস? রাস্তার ভিতরে মাতলামি করছিল, তাই আমাদের একজন ওকে ধরে নিয়ে এসেছে। এক কাজ কর, ওকে করলা জুস খাওয়া বেশি করে, মাতলামো করা বের করে দে। আচ্ছা ওকে ছেড়ে দিচ্ছি, বাট কাউকে পাঠা একা যেতে পারবে না। আচ্ছা থাক, আমি রাকিবকে পাঠিয়ে দেই। আয়ন কল কেটে দিয়ে রাকিবকে কল দিয়ে বলল, এই থানায় গিয়ে মাতালকে নিয়ে আয় যা। থানায়? হ্যাঁ যা। আয়ন কল কেটে দিল। তুলি আয়নকে বলল, তিয়া রাকিবকে একটু টেনশনে ফেলানো উচিত ছিল, আগেই বলে ভুল করছি। তুই কি জীবনও ভালো হবে না? কেন আপু কি করছে? আপনি আপুকে আপনি বলতে পারেন না? এমন ভাবে কথা বলেন মনে হয় আপু আপনার ফ্রেন্ড। ভাবি হয় ফ্রেন্ডের মতো তো, তাই না? ভাইয়া তোমার বউকে তুমি বলাতে তুমি রাগ করছো কি? ধ্যাত, রাগ করতে যাব কেন? কিছু বলতে যাবে সাথে সাথে গাড়ি থেমে গেল। স্টেশন দেখে সবাই নেমে পড়ল। আয়ন রাফি লাগেজ নিয়ে যেতে লাগলো। স্টেশনের ভিতর গিয়ে দেখে ট্রেন অলরেডি চলে এসেছে। তাড়াতাড়ি করে আয়ন তিয়াকে ধরে উঠে পড়ল। রাফি তুলিও উঠে নিজেদের সিট খুঁজে বসে পড়ল। আয়ন সামনের দিকে তাকাতেই সামনের মেয়েটা চোখ মারল। সাথে সাথে তুলি বলল, কি বদমাইশ, আমার দেবরকে চোখ মারছিস কেন? তুলির কথা শুনে বাম পাশের সিটের মেয়েটা অবাক হয়ে বলল, কি? ওই দেবর মানে? লুচি আপু। ফাজিল, আমি তোকে চোখ মারলাম আর তুই আমাকে লুচি বলছিস? আর তোদের দুজনের মাঝে তুলিকে আর তোর ছোট বোন কোনটা? আয়ন দুষ্টামি করে তিয়াকে বলল। এইটা তুলি আর ওইটা তিয়া। আয়নের কথা শুনে সবাই আয়নের দিকে তাকালে রাইসা বলল, ও কিন্তু তিয়া, তুমি আমাকে এমন ভাবে ডাক দিলে মনে হইল তুমি তুলি। যাই হোক, তিনজন কোথায় যাওয়া হচ্ছে? আমি তিয়া, ওইটা তুলি। আয়ন মিথ্যা বলছে। আয়ান পিছি মজা করা বের করে দেব। ইয়া মানে আপু সরি। যাই হোক ওইটা রাখো, আসল কথায় আসি। কোথায় যাচ্ছ তুমি? হানিমুনে যাই, পাশের এইটাই তোর দুলা ভাই। দুলাভাই আগেটা থেকে এটা অনেক সুন্দর। আর রাইসের কথা শুনে রাফি তিয়া অবাক হয়ে বলে, তুলি, তোর জামাইকে সামলা না হইলে আমি খুন করে ফেলবো। আয়নের কথা শুনে তুলি রাইসার জামাই হেসে দিল। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আয়নের স্ত্রী আর এটা তুলিয়াপুর হাজবেন্ড। কি? এত অবাক হওয়ার কি হলো? চিল মুডে থাকো আপু। যাই হোক দুলাভাই, মজা করলাম। আপু অনেক ভালো, বাট ফাজিল আছে। আপনার জন্য দোয়া করি এই ফাজিলের হাত থেকে যেন আল্লাহ আপনাকে রক্ষা করে। রাইসা হতভম্ব হয়ে এখনো আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ন শীষ বাজালে রাইসা বলে ওঠে, আমার মাথা ঘুরছে। যাই হোক, তোরা কোথায় যাচ্ছিস? আমরাও হানিমুনে যাচ্ছি কক্সবাজার। বাহ, তাহলে তো ভালোই হইল, একসাথে থাকা যাবে। তো ভালোই হবে, সাথে বউ থাকলো। আর তুমিও? ইয়ে মানে আপু। আয়নের কথা শুনে তুলি কান ধরে বলে, দেবরজি কথা সাবধানে বলো, আমার বোন এইসব পছন্দ করে না। দুজনের হাতের ঘড়ি মনে হয় খুলে রাখা উচিত। রাইসার কথা শুনে আয়ন তুলি চুপ হয়ে গেল। তুলি নিজের হাত সরিয়ে দিয়ে হাসির রেখা টেনে বলে, আমাদের ঘরের দিকে তোর আবার চোখ গেল কেন? না, মনে হলো তাই বললাম। এক্স বউ, চুপ থাকো। জামাইকে একটু সময় দাও। আহারে দুলাভাইটা বউয়ের সাথে কথা বলবে, সেইখানে বউ আবার অন্য জনের সাথে কথা বলতে ব্যস্ত। চুপ কর ফাজিল, তুই জানোস উইকে? না বললে জানবো কিভাবে? আমার
আমার এক্স। রাইসার কথা শুনে আয়ন তুলি ভুরু কুচকে বলল, এই সেই গালি খাওয়া এক্স। আয়নের বাচ্চা চুপ কর, লাথি মেরে ট্রেন থেকে ফেলে দেব। ভালো বউ হও, এত বদ বউ হও কেন? তুরি, তোর দেবরকে চুপ থাকতে বল, রাগ উঠে যাচ্ছে কিন্তু। আহারে কি রাগ, ওলে ওলে, এক্স বউয়ের মুখ লাল হয়ে গেছে রাগে। কি কখন থেকে বউ বউ করছেন? ফালতু মজা রাখেন। ঠিক আছে, এখন বল। সময় গেল নাকি? তিয়ার কথা শুনে আয়ন চুপ হয়ে গেল। রাইসা হেসে দিয়ে বলল। রাইসা মুখ ভেঙচি দিল। আয়ন বসা থেকে উঠে হাঁটাহাঁটি করতে লাগলো। কিছুক্ষণ পর আয়ন বলে উঠল, বউ, তোমার কাছে চকলেট আছে কি? না, খেয়ে ফেলছি। তোর ভাবির কাছে আছে নিশ্চয়ই। এখন থাকার কথা না, আমার ভাই ওইসব পছন্দ করে না। আমি কি একবারও বলেছি আমার কাছে নাই? তুলি চকলেট বের করে এগিয়ে দিল। আয়ন চকলেট নিয়ে বসে খেতে লাগলো। তিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন? না, আপনি খান। আয়ন কিছু না বলে খেতে লাগলো। 10 ঘন্টা জার্নি করে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বের হলে গাড়ি এসে আয়নদের নিয়ে গেল। সবাই হোটেলে গিয়ে বুকিং করার রুমের চাবি নিয়ে চলে গেল। আয়ন রুমে গিয়ে লাগেজ রেখে খাটের উপরে হাত পা ছেড়ে শুয়ে পড়লো। তিয়া ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলে আয়নকে দেখে বলল, যান, ফ্রেশ হয়ে বা গোসল করে আসেন। আয়ন খাট থেকে নেমে লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট পরে বের হইল। আয়ন তিয়াকে বলল, থাকেন, আমি বাহিরে যাব। এখানে এসে একা একা ঘুরতে চান? আরে একা ঘুরতে যাচ্ছি না, আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব। ও, আয়ন রাকিবকে কল দিয়ে বলল। ওই, তোরা কোন হোটেলে উঠছস? রাকিবের কথা শুনে আয়ন ভুরু কুচকে তাকিয়ে বলে। দরজা খুল হালাই। আয়ন দরজা খুলে, রাকিবও দরজা খুলে দেখে সামনাসামনি। দিদার রুম থেকে বের হলে তিয়াকে তুলি ভেবে দৌড়ে এসে তিয়াকে জড়িয়ে ধরে বলে, ভাবি কেমন আছেন? ভাবি জানেন রাকিব কি বলেছে আমাকে? ওই বলে আপনার বিয়ে নাকি আয়ানের বড় ভাইয়ের সাথে হয়েছে। দিদা আর কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ন দিদার হাত ধরে সরিয়ে নিয়ে এসে বলল, ত্রিধা আবার নেশা করছো? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি চুপ করিয়ে দিলেন কেন? ওনাকে বলতে দেন। আরে ভাবি ওই নেশা করেছে, এই জন্য আবল তাবল কথা বলছে। ওয়েট, আপনারা তো আমার বোনকে চিনেন, আর উনি আমার বোনকে নিশ্চয়ই আমাকে ভেবে এসব বলছিল। আরে না, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি না, সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে আপুর সাথে আপনার অন্য কোনো সম্পর্ক আছে। এই, আপনি পুলিশ বলে কি সবকিছুতে সন্দেহ খুঁজে বেড়াবেন নাকি? এইটা থানা না। সন্দেহ তো এমনি এমনি হয় না। আমি প্রথম থেকে বিষয়টা ভেবে দেখেছি। প্রথম রাতে অনেক ভালো, সকালে আপুকে দেখার পর থেকে আপনার সবকিছু পরিবর্তন হয়ে গেল। তার থেকেও বড় কথা, আপনি আমাকে চেনেন না, অথচ আমাকে জান বলে অস্থির হয়ে পড়েছিলেন। এমন ভাবে বাসর ঘরে কথা বলছিলেন, মনে হয় আমাকে অনেক আগে থেকেই চেনেন, কিন্তু আপনি আমার বোনকে চিনতেন, আমাকে না। তারপর ট্রেনের ভেতরে ওই আপুটা আমাদের বিয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়েছিল। উনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। উনি আশা করেছিলেন বিয়েটা আপনার আর আপুর হইলে ভালো হইতো। তিয়া কথাগুলো বলে আয়নের দিকে তাকিয়ে আবার বলল, সব কিছু মিলিয়ে একটা জিনিস মিলে যায়, আপনি আপুর সাথে শুধু বোনের সম্পর্ক না। তিয়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, বাহ, কি বুদ্ধি, এত কিছু খেয়াল করছেন ভাবা যায়। আপনি তো মেয়ে, সত্যি করেন, বলেন তো আপনি আমাকে তুলি আপু ভেবে জড়িয়ে ধরেছেন না? দিদা আয়নের দিকে তাকালে আয়ন বলে উঠল। ত্রিধা, রাকিব, তোরা যা। কথাটা বলে দরজার দিকে তাকাতে দেখে তুলি দাঁড়িয়ে আছে। তিয়া তুলিকে দেখে বলল, ওনারা কেউ যাবে না, আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর যাবে। তোদের চলে যেতে বলছি না? রাকিব দিদা চলে গেল। তিয়া রেগে বলে উঠল, তাহলে কি আমি ধরে নিব আমার সন্দেহটা ঠিক? কি সন্দেহ করছেন? আপনারা দুইজন একে অপরকে ভালোবাসতেন? তুলি কিছু বলতে যাবে, তখনই আয়ন তুলিকে থামিয়ে দিয়ে বলল, ভালোবাসতাম না, ভালোবাসি। আর কিছু জানবেন? আয়নের কথা শুনে তিয়া কয়েক পা পিছিয়ে গেল। তিয়ার চোখে পানি টলমল করতে লাগলো। তিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তার মানে বাসর রাতে আপনি আমার বোন ভেবে আমার কাছে এসেছিলেন? হ্যাঁ, আমি ওকে ভেবে আপনার কাছে গেছিলাম। তিয়া পড়ে যেতে নিবে আয়ন ধরতে যাবে, সাথে সাথে তিয়া হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি নিজেকে একা সামলাতে জানি, আমার কারো সাহায্যের প্রয়োজন নাই। আপু আর রাফি ভাই তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তাহলে আমাদের সাথে এমন কেন করলে? তিয়া আমার কথাটা শুনে
আমরা দুজনেই জানতাম না। থামো, দুইজনের কেউ একটা কথাও বলবে না। একটা কথা বলো তো, রাফি ভাইয়া জানে তো, নাকি তাকেও আমার মতো বোকা বানিয়ে রাখছো? আমাদের কথা তো শুনে। শোনার দরকার নাই। বেঈমান প্রতারকদের কথা আমি শুনি না। তুমি ভালো করেই জানতে আমি কারো জিনিস ছিনিয়ে নেই না। মিথ্যা কথা, বেঈমানি আমার পছন্দ না, কিন্তু তুমি জেনে শুনে সেই কাজটা করলে। আমাদের পুরো কথা না শুনে চিল্লাবেন না তো। আয়নের কথা শুনে তিয়া রেগে গিয়ে হাতের কাছে থাকা ফোনটা আয়নের দিকে ছুঁড়ে মারলে আয়নের কপালে সে সোজা লাগে। তিয়া চিৎকার করে বলল, একদম চুপ। আমার উপরে চিল্লানোর সাহস কে দিয়েছে? একদম আমার সামনে বড় গলায় কথা বলবেন না। ধোঁকাবাজ কোথাকার। কিসের ধোকা দিলাম আপনাকে? আপনি ছোট বাচ্চা, বোঝেন না? আমাকে বিয়ে করে মনে মনে আমার বোনকে ভালোবাসবেন, আর আমি সমাজের সামনে আপনার বউ নামে চলবো? আমার আপনার বউ হয়ে থাকার কোনো ইচ্ছে নাই। আমি আপনার মুখ দেখতে চাই না। তিয়া কথাটা বলে আয়নকে সরিয়ে দিয়ে চলে যেতে নিবে। সাথে সাথে তুলি ধরতে যাবে, তিয়া ধাক্কা দিয়ে ফেলে দিল। রাস্তা তার স্বামী আর রাফি আয়নদের রুমের সামনে এসে এইটা দেখে অবাক হয়ে গেল। রাফি তিয়ার সামনে যে দাঁড়ালে তিয়া বলল, ভাইয়া সরেন। কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আর রেগে বা আসো কেন? কিছু হয় নাই, আমি বাড়িতে যাব। তিয়া রাফিকে সরিয়ে দিয়ে চলে যেতে নিলে রাইসা ধরতে গেলে তিয়া তাকেও সরিয়ে দিয়ে নিচে নেমে গেল। আয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি বলল, কি হয়েছে আয়ান? তুই ওকে উঠানো বাদে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যেতে দাও। যে মানুষ কথা শুনে না, না শুনে উল্টা বুঝে চলে যায়, সেই সব মানুষকে আটকানো যায় না। তুমি প্লিজ ওর পিছু পিছু যাও। ওর রাগ বেশি, কি থেকে কি করতে পারে আল্লাহ ভালো জানি। প্লিজ যাও। আয়ন দৌড়ে নিচে চলে গেল। গিয়ে দেখে একটা সিএনজিতে উঠে পড়লো। আয়ন রনিকে আসতে দেখে রনিকে থামিয়ে ওর বাইকটা নিয়ে তার পিছন পিছন যেতে লাগলো। তে স্টেশনের সামনে গিয়ে ভাড়া দিতে চাইলে দেখে ওর হ্যান্ডব্যাগ নাই। আয়ন বাইক থামিয়ে গাড়ি ভাড়া দিল। আয়ন তিয়াকে বলল, তিয়া, পাগলামি করেন না, আমার সাথে বাইকে ওঠেন। আপনি এখানে কেন এসেছেন? আমার পেছন নেওয়া বন্ধ করেন। আমি বলছি না আপনার মুখ আমি দেখতে চাই না। আমার সাথে চলেন। আমার কথা শোনার পর যদি মনে হয় আপনার থাকা সম্ভব না, তাহলে আমি নিজেই আপনাকে ট্রেনে তুলে দিব। তিয়া কিছু বলতে যাবে, আয়ন তিয়াকে কোলে তুলে নিল। বাইকে জোর করে বসিয়ে দিয়ে বাইক চালাতে লাগলো। তিয়া বলতে লাগলো, আমাকে নামিয়ে দেন, না হলে কিন্তু আমি মানুষ ডাকবো। একবার যদি মানুষ ডাকি তাহলে বুঝতে পারছেন কি হতে পারে। আমি জানি আপনি ডাক দিবেন না। আপনি রাগী হইলেও মনের দিক দিয়ে ভালো আছেন। ভালোই ভালোই বলছি, নামিয়ে দেন। আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার দেব। আয়ন জোরে জোরে বাইক চালাতে লাগলো। চালিয়ে সোজা সমুদ্রের কাছে চলে গেল। ফাঁকা জায়গায় গিয়ে বাইক থামিয়ে দিল। তিয়া বাইক থেকে নেমে পড়ল। আমাকে এখানে নিয়ে আসলেন কেন? ওয়েট করেন। আমি চলে যাব, আমাকে কেন নিয়ে আসলেন? আয়ন বাইকের চাবিটা পকেটে রেখে তিয়ার কোমরে হাত দিয়ে তিয়া কেঁপে উঠলো। রেখে মারতে যাবে, আয়ন সাথে সাথে তিয়াকে বাইকে বসিয়ে দিয়ে বলল, আপনি একটু ঠান্ডা হন। আমি কিছু প্রশ্ন করব, আপনি জাস্ট উত্তর দিবেন। আমার সময় নাই, এখন না গেলে আমি ট্রেন পাবো না। চিন্তা করেন না, আমার প্রশ্নের উত্তর দেন, আমি তারপর আপনাকে রেখে আসব। এই যে বাইক দেখছেন, এইটাতে করে দিয়ে আসব। তাড়াতাড়ি করেন। আচ্ছা, একজন মেয়ে আর একজন ছেলে কি একে অপরকে ভালোবাসতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু অন্য কাউকে বিয়ে করে তাকে ঠকানোর কোনো মানে হয় না। আমি আর আপনার বোন 3 বছর রিলেশনে ছিলাম। 7 দিন আগে আমাদের রাগারাগি হয়েছিল। আমি রাগ করে সিম ভেঙে ফেলছিলাম, কোনো যোগাযোগ করি নাই। 3 বছরের ভিতর আপনার ফ্যামিলির সম্পর্কে জানতাম, বাট কখনোই আপনাদের দেখি নাই। ওই আমার ফ্যামিলিকে দেখে নাই, আমিও না। আমি এটা জানতাম আপনারা দুইজন যমজ, বাট এতটা মিল তা জানতাম না। এসব বলার মানে কি? মানে আছে। 3 দিন আগে আব্বু এসে আমাকে মেয়ের ছবি দেখায়। আমি রাগ করছিলাম, রেগে মেয়ের ছবি ফেলে দিলে দেখি ছবিটা তুলি, মানে আপনার ছবি। আমি ছবিটার সাথে সাথে তুলে খুশিতে আব্বুর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেই আর বিয়ের জন্য রাজি হয়ে যাই। সেইমভাবে আপনার বোনও আমাকে ভেবে বিয়েতে রাজি হয়। বিয়ের সময় তো আপনারা দুইজন ঘুমটা দিয়েছিলেন, তাই আমিও বুঝতে পারি নাই, তুলিও না। কেন বিয়ের সময় যে আমার নাম উচ্চারণ করলো তখন কান কোথায় ছিল? আমি খুশিতে অত কিছু খেয়াল করি নাই, আপনি হয়তো নোটিশ করছেন। আমি বিয়েতে অনেক এক্সাইটেড ছিলাম, সব কিছু তাড়াতাড়ি করছিলাম।
কবুল বলা থেকে শুরু করে সাইন করা তাড়াতাড়ি করছি। সব মানলাম, আপু কি করছিল? তখন কি আপু শোনে নাই কার সাথে কার বিয়ে হচ্ছে? উনিও সেম অবস্থায় ছিল, অনেক এক্সাইটেড ছিল। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমাকে কেন বললেন না? এসব কথা কেন বলেন নাই? দেখেন, আমি আপনাকে তুলি ভেবে কাছে গেছিলাম। সকালে যখন বিষয়টা বুঝলাম তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, যার কারণে ড্রিঙ্কস করছিলাম। আর আমি তুলিকে ভুল বুঝছিলাম। গতকাল রাতে তুলি আমাকে সব খুলে বললে আমি বুঝতে পারি এখানে আমাদের দুইজনের কপালে আমরা ছিলাম না, তাই আমরা এক হতে পারি নাই। আমাদের ভাগ্যকে আমরা মেনে নিয়েছি। এইটা মিথ্যা বলবো না যে আমি আপনার আপুকে এখন ভালোবাসি না। হ্যাঁ ভালোবাসি, ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া এত সহজ না। আয়নের কথা শুনে তিয়া বলল, তিয়া অনেক সুন্দর বলছেন, আর কোনো কিছু বলার আছে? হ্যাঁ তিয়া, আপনি আমার স্ত্রী। আমি চাই আপনার সাথে নতুন করে জীবন শুরু করতে। তিয়া হাতে তালি দিতে দিতে বলল, বাহ, কত সুন্দর কথা। ভালোবাসবেন আমার বোনকে আর সংসার জীবন শুরু করবেন আমার সাথে? বাহ, আমাকে দেখি কি আপনার খেলনার পুতুল বলে মনে হয়? আমাকে নাচাবেন, আমি নাচবো, আপনি যা করবেন তাই মেনে নেব? শোনেন, আমি এতটাও সস্তা হয়ে গেছি না। দেখেন, আপনি ভুল বুঝছেন। আমি কথাটা সেইভাবে বলতে চাই নাই। এই চুপ করেন। আমি আপনার সাথে থাকতে চাই না। 2 নাম্বারই মানুষের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। জীবনে কোনো দিন প্রেম করি নাই, আর শেষমেশ কিনা প্রতারকের কপালে এসে জুটলাম। বুঝছি, ওকে চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আমি একা যেতে পারবো? রাত হয়ে গেছে, যেতে পারবেন না। এখন হোটেলে চলেন, আপনার জামা কাপড় নিয়ে তারপর আমি রেখে আসছি। আপনাদের টাকা আমি নিতে চাই না। আইন কিছু বলতে যাবে, সাথে সাথে রনি কল দিলে আইন বলে উঠল, বাস কাউন্টারে আয়। কথাটা বলে আইন কল কেটে দিল। তিয়ার দিকে তাকিয়ে বলল, বাইকে ভালো করে বসেন। তিয়া পিছিয়ে গেলে আইন বাইকে উঠে বসলো। বাইকে চাবি বের করে স্টার্ট দিল। তিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আইন তিয়াকে নিয়ে বাস কাউন্টারে চলে গেল। 2টা টিকিট কেটে নিল। রনি, তুলি, রাফি এসে পড়ল। তিয়া, তুমি সত্যি চলে যাবে? তিয়া, আমি সব শুনলাম। দেখো, ওরা যদি আমাদের নিয়ে নতুন করে জীবন শুরু করতে যায়, আমাদের মনে ওদের একটা সুযোগ দেওয়া উচিত। আমি আপনার মতো এত ভালো মানুষ না। আমার সাথে কেউ চিট করবে তাকে সহজে ক্ষমা করব, এই ধরনের মেয়ে আমি না। টিয়া, তুই যদি এখন বাড়ি চলে যাস তাহলে কি হবে বুঝতে পারছিস? বাবা মাকে আমরা কি জবাব দিব? তারা যদি এটা জানতে পারে কতটা কষ্ট পায় বুঝতে পারছিস? এই চুপ করো তো, আমার বুকটা যে ফেটে যাচ্ছে সেই দিকে কোনো খেয়াল নাই। বাবা মা কষ্ট পাবে এটা ভেবে আমার লাইফটাই নষ্ট করতে আমি চাই না। বাবা মা আমাদের ভালো বুঝলে সব বুঝবে। চুপ করো সবাই। রনি, এই নে তোর বাইক আর চাবি। আর তোমরা আমাদের নিয়ে ভেবে নিজেদের হানিমুনের সময়টা নষ্ট করো না। চলেন, বাস এসে গেছে। আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারি। এখানে আমি নিয়ে এসেছি, তার মানে আমার দায়িত্ব আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেওয়ার। তাই চলেন, এত জিদ ভালো না। তিয়া বাসে উঠে পড়ল। আইন সবার দিকে তাকে মিষ্টি হাসি দিয়ে বলল, ভাইয়া, এনজয় করো। এইসব বিষয় ভেবে নিজেদের সময় নষ্ট করো না। আইন সিটে বসতে চলে গেল। তিয়ার পাশে বসতে গেলে তিয়া বলল, আইন ওইখানে 2টা সিট ফাঁকা আছে, ওইখানে বসেন। পাশে সিটে বসলো। আস্তে আস্তে মানুষজন আসতে লাগলো। আইনের পাশে একটা মেয়ে বসলো। আইনকে একজন এসে বলে, ভাইয়া, এটা আমার সিট। তিয়ার দিকে তাকাতেই তিয়া বলল, আপু এখানে বসেন, এটা ওনার সিট। মেয়েটা বসে পড়লো। এক এক করে অনেক বাস ভরে গেল। বাস ছেড়ে দিল। তিয়া বাহিরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। আইন ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। তিয়া আইনের দিকে তাকাতে দেখে আইনের কপাল কুঁচকে গেছে। ফোন ঢিল দেওয়ার কথা মনে পড়ে গেল। তিয়া পাশের মহিলার থেকে ফোন চাইলে আইন বলল, আমারটা নিতে পারেন। বলার জন্য ধন্যবাদ। মহিলাটার ফোন নিয়ে তিয়া তুলিকে কল দিয়ে বলল, আমার ফোনটা রুমে আছে, আসার সময় আমার সিম আর ফোনটা নিয়ে আসবা। কথাটা বলে তিয়া কল কেটে দিল। তুলিকে কিছু বলার সুযোগ দিল না। তিয়া মহিলাকে ফোন দিয়ে দিল। অনেক রাত হয়ে গেল। বাসের ভিতর সবাই ঘুমিয়ে গেল। শুধু তিয়া আর আয়নের চোখে কোনো ঘুম নাই। আয়নের পাশে বসে থাকা মেয়েটা ঘুমের ঘরে আয়নের কাঁধে মাথা দিলে আয়ন মেয়েটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তিয়া আয়নের দিকে চোখ গেলে বলে ওঠে, লুচ্চামি গেল না। মেয়ে মানুষ পেলে সুযোগ বুঝে গায়ে হাত দেওয়া হচ্ছে, তাই না? তিয়ার কথা শুনে আয়নের রাগ উঠে গেল। আয়ন নিজের রাগ কন্ট্রোল করে মেয়েটার ব্যাগ ওর সিটে রেখে দিয়ে দাঁড়িয়ে গেল।
মেয়েটার ব্যাগের উপরে মাথা দিয়ে ঘুমোতে লাগলো। অ্যান সারা রাত দাঁড়িয়ে যেতে লাগলো। আয়নের পা ব্যথা করতে লাগলো। তিয়া ব্যাপারটা বুঝতে পেরে পাশের মহিলাকে বলল, সরি আপু, ঘুম থেকে তোলার জন্য। আপু, আপনি আপনার সিটে যান, ওনার সিটে ওনাকে আসতে দেন। তিয়ার কথা শুনে মেয়ে বিরক্ত হয়ে নিজের সিটে গেল। আয়নকে বসতে বললে আয়ন এক সাইডে বসে পড়লো। অনেকক্ষণ যাওয়ার পর আয়ন ঘুমিয়ে পড়লো। তিয়া আয়নের দিকে তাকিয়ে দেখে বা ঝাঁকি দিলে আয়ন পড়ে যেতে নিবে। সাথে সাথে তিয়া আয়নের মাথাটা নিজের কাঁধে রেখে দিল। আয়ন ঘুমিয়ে ঘরে তিয়াকে জড়িয়ে ধুলো। তিয়ার চোখ থেকে পানি পড়তে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমার সাথে কেন এমন করেন? যতদিন বেঁচে থাকবো এই কথাটা কিভাবে সহ্য করব? নিজের স্বামী আমাকে আমার বোন ভেবে আমাকে কাছে টেনে নিয়েছিল। কথাটা ভাবতে বুকটা যেন ফেটে যাচ্ছে। তিয়া কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে লাগলো। আইন ঘুমিয়ে ঘরে পিড়পিড় করতে লাগলো। আমাকে ছেড়ে যাইয়েন না, আমি নিজেকে শুধরে নিব। আইনের কথাগুলো তিয়া শুনো কিছু বললো না। আইনকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। জোরের সাথে ঝাঁকি লাগলে আইনের ঘুম ভেঙে গেল। আইন তিয়াকে জড়িয়ে ধরা দেখে সাথে সাথে ছেড়ে দিয়ে বলল, আই এম সরি, বুঝতে পারি নাই। চুপ করেন, ইচ্ছে করে ধরছেন। বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে ধরি নাই। এই থামেন তো, কানের কাছে ঘ্যান ঘ্যান করেন না, মাথা ব্যথা করছে। আপনি ঘুমান, ঠিক হয়ে যাবে। আর কিছু তো খানো নাই, এত রাতে বাস তো থামাবে না। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আইন কিছু বললো না। তিয়া বাইরের দিকে তাকিয়ে থাকলো। আস্তে আস্তে হাত দিয়ে তিয়ার কপাল টিপে দিতে গেলে তিয়া রেগে তাকালে আইন বলল, মাথা ব্যথা করছে, টিপে দেই, দেখেন আরাম পাবেন। লাগবে না। এমন জিদ করেন কেন? একটু ঠান্ডা মাথায় থাকতে পারেন না? খালি জিদ আর জিদ। আপনাকে কি আমার সাথে আসতে বলছিলাম? আর কিছু না বলে চুপচাপ বসে থাকলো। 8 ঘন্টা জার্নি করে বাস কাউন্টারের সামনে নামলো। আইন তিয়াকে বলল, অনেক ক্ষুধা লাগছে, চলেন, সামনে রেস্তোরাঁ আছে, ওইখানে গিয়ে কিছু খাই। তিয়া কিছু বললো না। আইন তিয়ার হাত ধরে নিয়ে যেতে গেলে তিয়া হাত সরিয়ে দিল। রেস্তোরাঁর ভিতরে দুজন ঢুকে পড়লো। এক সাইডে গিয়ে দুজন বসে খাবার অর্ডার দিল। খাবার দিয়ে গেলে তিয়া আয়নের খাবারটা কাছে নিয়ে আয়নের দিকে লোকমা দিতে গেলে আইন কিছু বললো না, কারণ হাতে ব্যান্ডেজ করা। তিয়া আইনকে খাওয়াই দিয়ে নিজে খেতে লাগলো। আইন তিয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আইনের কথা শুনে তিয়া খাওয়া থামিয়ে দিল। আইন তিয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, আই এম সরি, প্লিজ এভাবে চলে যাইয়েন না। চিন্তা করবেন না, আমি আপনার ফ্যামিলিকে বা আমার ফ্যামিলির সামনে আপনাকে ছোট করব না। আমি তাদের বলে দিব আমার আপনার সাথে থাকার কোনো ইচ্ছা নাই, তাই চলে এসেছি। আপনি সবসময় বেশি কেন বুঝেন? আমি এমনই, যাই হোক আর খাবো না। তিয়া হাত ধুয়ে নিল, পানি খেয়ে উঠে গেল। আইন বিল দিয়ে বের হয়ে গেল। তিয়া আইনকে বলল, যদি আমাকে একটা রিক্সা ভাড়া করে দিতেন, আমি বাসায় গিয়ে আপনার সব টাকা ফিরিয়ে দিব। আমি এখনো আপনার হাজবেন্ড, আশা করি আমাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলবেন না। আর আপনাকে কিছুদিন সময় দিলাম, যদি একটু ভেবে দেখতেন। ভাবার কিছুই নাই, আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমার পরিচিত উকিল আছে। বুঝছি, কি? কিছু না। আইন একটা রিক্সা ডাক দিয়ে তিয়াকে তুলে দিল। গাড়ি ভাড়া দিয়ে দিল। রিক্সা আপন গতিতে চলতে লাগলো। আইন কিছুক্ষণ তিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আর এইদিকে তিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আইন রিক্সা নিয়ে সোজা বাসে চলে আসলো। আইনকে দেখে আইনের আম্মু অবাক হয়ে গেল। কি ব্যাপার আয়ান, তুই এখানে কি করছিস? আম্মু, তিয়া আমার সাথে থাকবে না, ওই বাপের বাড়িতে চলে গেছে। আর কিছু বলতে চাই না, রাতে আমার ফ্লাইট আছে, ভেবেছিলাম ক্যান্সেল করে দিব, ভাগ্য ভালো দেয় নাই। লন্ডন যাবি মানে? আর টিয়া হঠাৎ কি হলো? আর তুই কি এমন করলি যে টিয়া এমন সিদ্ধান্ত নিল? আমি ভালো না, তাই আমার সাথে থাকবেন না, আর আমার সাথে কোনো নারী থাকতে পারবে না। আইন কথাটা বলে রুমে চলে গেল। আইন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। দুপুরের দিকে ঘুম ভাঙলে আইন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে লাগেজ বের করে জামা কাপড় গুছিয়ে নিল। নিচে গেলে দেখে তুলি রাফি চলে এসেছে। সাথে তুলির আব্বামু, আইনের আব্বামু সবাই বসে কথা বলছে। আইনকে দেখে রাফি বলল, ও তো অয়ন উঠে পড়েছে। তুলির আব্বামু আইনকে দেখে বলল, বাবা, তুমি টিয়াকে বোঝানো বাদ দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছো কেন? স্বামী স্ত্রীর সম্পর্কে মানে বোঝো। আঙ্কেল, একটা কথা কি জানেন? যে মানুষ বোঝেও না, নিজের জিদ নিয়ে থাকে, তাকে আর কি বোঝাবো বলতে পারেন? তুই তুলিকে ভালোবাসোস? এটা আমাদের কেন বলস নাই? এইটা নিয়ে আমি কথা বলতে চাই না। টিয়া যা চাই তাই করুক। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না। তিয়াকে পারলে তুমি বোঝাতে পারবে। ওই তিলে তিলে
মারা যাবে তারপর নিজের কষ্ট প্রকাশ করবে না, ওর অনেক খারাপ লাগছে এই জন্য এমন করছে। আর তুমি আবার লন্ডন চলে যেতে চাচ্ছ কেন? আমার স্বপ্নের দিকে ফোকাস দেওয়া আমার উচিত। তোমার বোনকে কম বোঝাই নাই, উনি বোঝার মতো মানুষ না। ওনার একটাই জিদ, আর আমাকে হয়তো ঘৃণাও করে। যাই হোক, এত কথা বলতে চাই না। এই, তুই কি নিজের বউয়ের ওপরে জোর খাটাতে পারস না? আমার বউ আমি যেতে দিব না। ওর ক্ষমতা আছে নাকি চলে যাওয়ার? ভাইয়া থামো তো, যত সহজভাবে কথা বলছো অত সহজ না। অধিকার খাটানোর জন্য একে অপরের ভিতরে বিশ্বাস ভালোবাসা থাকা লাগে। এখানে আমাদের মাঝে না আছে বিশ্বাস, আর তো ভালোবাসা দূরের কথা। যাই হোক, আমাকে বাইরে যেতে হবে। আইন কথাটা বলে বাহিরে চলে গেল। বাইক নিয়ে সোজা পাসপোর্ট নিয়ে চলে আসতে গেল। আর বাকি কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে আসলো। আর নিজের রুমে গিয়ে রেডি হয়ে লাগেজ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। 4 বছর পর আইন লাগেজ প্যাক করতে লাগলো। রাফি কল দিলে রিসিভ করে বলল, হ্যাঁ ভাইয়া। কখন আসবি? তোর ভাস্তি বারবার চাচ্চু চাচ্চু করছে। আচ্ছা, ওকে সামলিয়ে নাও, আমি এখন বের হব। আর কাউকে তো বলো নাই আমি আসছি। না, আতিয়ার অনেক মন খারাপ। ওর বিয়ের দিনে তুই আসবি না? করতে থাক, এসে সবাইকে চমকে দিব। আচ্ছা ভাইয়া, ফোন রাখছি। আইন কল কেটে দিয়ে লাগেজ নিয়ে বের হয়ে গেল। এয়ারপোর্টে চলে গেল। 10 ঘন্টা জার্নি করে আইন এয়ারপোর্টে নামলো। অনেক রাত হয়ে যাওয়ায় আয়ন রাফিকে কল দিল। রাফি কল রিসিভ করে ঘুমো ঘুমো চোখে বলল, বাংলাদেশে চলে এসেছিস? একটা গাড়িও পাচ্ছি না, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো। অপেক্ষা কর, আমি আসছি। আইন কল কেটে দিল। রাফি তাড়াতাড়ি করে উঠে গাড়ির চাবি নিতে গেলে তুলির ঘুম ভেঙে গেল। তুলি রাফিকে বলল, এত রাতে কোথাও যাও? আয়ান আসছে, ওকে নিয়ে আসতে যাব। কি অ্যান এসেছে? ও না বললো আসতে পারবে না? ওটাই সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছে। তুমি খাবার গরম করে রেখো। আচ্ছা যাও, সাবধানে। রাফি চাবি নিয়ে বের হয়ে গেল। তুলি সদর দরজা বন্ধ করে দিল। রান্নাঘরে গিয়ে খাবার গরম করতে লাগলো। আর এইদিকে রাফি এয়ারপোর্টের সামনে গিয়ে গাড়ি থামিয়ে বের হইলে আইন এসে জড়িয়ে ধরলো। আইন রাফিকে বলল, ও ভাইয়া, তুমি তো দেখি আগে থেকে শুকিয়ে গেছো। তোর ভাস্তি একটু শান্তি দেয় না কে? দুজনেই ঘুম হারাম করে দিয়েছি। আজকে তার নানা নানি এসেছে, এদের সাথে আরামে ঘুমাচ্ছে। ওনারা এসেছেন, টিয়া আসে নাই। উনি কেমন আছে? না, আসে নাই, হয়তো বিয়ের দিন আসবে। আচ্ছা, লাগেজগুলো ডিকিতে রাখতে সাহায্য করো। 3টা লাগেজ? রাফি লাগেজগুলো গাড়িতে রাখলো। তারপর দুজন গাড়িতে বসলো। রাফি গাড়ি চালাতে লাগলো। দুজন টুকটাক কথা বলে বাসায় চলে আসলো। দুজন লাগেজ নিয়ে বাসার ভিতরে ঢুকলো। তুলি আয়নকে বলল, ফাজিল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাবি, আপনি? ভালো, যাও ফ্রেশ হয়ে এসে খেতে বসো। এই লাগেজটা আপনাদের, আর এইটা আপনার বাবার বাড়ির, আর এইটা আব্বু আম্মু আতিয়ার জন্য নিয়ে এসেছি। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আয়ন নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খাবার খেতে লাগলো। খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে আয়নের ঘুম ভাঙলো চিল্লাপাল্লার শব্দ শুনে। আয়ন চোখ খুলে দেখে রাফির মেয়ে আয়নের পেটের উপরে উঠে ডাকছে। আতিয়া দুষ্টামি করছে। আয়নকে তাকাতে দেখে পিচ্চি মেয়ে রাফিয়া বলে, চাচু উঠে পড়েছে। আয়ন কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার আম্মুটা তো দেখি পুরা ভাবির মতো হয়েছে। ওটাই রাখো, আমার কথার উত্তর দাও। আমাকে মিথ্যে কেন বললে? হি, সারপ্রাইজ দিলাম। আমি তো ভেবেছিলাম সত্যি আসবে না। দূর বোকামে, আমার আদরের পেতনির বিয়ে আর আমি আসবো না তা কখনো হয়? আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু। তোর জিনিস পাইছস? হ্যাঁ, সবার গিফট সবার পছন্দ হয়েছে। আর আমার জন্য এত গয়না নিয়ে আসার কি দরকার ছিল? বিয়ে বলে কথা, বোনকে কিছু দিব না, এটা কখনো হয় নাকি? আচ্ছা ভাইয়া, ওঠো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আয়ন রাফিকে আতিয়ার কোলে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে রাফিকে কোলে নিয়ে নিচে যেতে লাগলো। আয়নকে দেখে সবাই খুশি হয়ে আয়নের সাথে কথা বলতে লাগলো। আয়ন সবার সাথে কৌশল বিনিময় করে বসার ঘরে গিয়ে দেখে তুলি, আব্বু আম্মু আর সবাই বসে আছে। আয়নকে সালাম দিল। তুলি আব্বু আম্মু কৌশল বিনিময় করে। ওর আম্মুর কাছে চলে গেলে আয়নের আম্মু বলল, যা, তোর সাথে কথা নাই। সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না? ওলে ওলে, আমার আম্মু দেখি রাগও করে। আই এম সরি আম্মু, রাগ করো না। আয়নের আম্মুকে ঘুরে উঠতে আয়নকে জড়িয়ে ধরে সারমকে চুমু খেতে লাগলো। আয়নকে চুমু খেতে দেখে রাফিয়া বলে,
আমিও চাচ্চুকে চুমু দিমু। বাচ্চা মেয়ের কথা শুনে সবাই হেসে দিল। তুলি বলে উঠল, এখন যা ইচ্ছা কর, তোর চাচ্চুর ছেলে আসছে, তখন চুমু দিতে পারবি কিনা সন্দেহ আছে। তুলির হাসি মুখে কথাগুলো বলে হঠাৎ করে থমকে গেল। আইন কথাটা শুনে বলল, মানে ভাবি কি বললেন আমার ছেলে মানে? আয়নের আম্মু ওইখান থেকে চলে গেল। তুলি কিছু না বলে চলে যেতে নিলে আইন বলে উঠল, ভাবি কি বললেন এইটা? এখন আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন কেন? বলে ফেলেছি। ভুলে বলার মানে বুঝলাম না। হঠাৎ করে আমার ছেলের কথা উঠলো কিভাবে? ভাবি আপনারা কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? আইনের কথা শুনে তুলি তোতলাতে বলল, আমি কিছু বলতে পারবো না, সময় হলে নিজে বুঝতে পারবি। আমাকে প্লিজ এসব প্রশ্ন জিজ্ঞেস করিস না। কথাটা বলে তুলি চলে গেল। আইনের মাথা যেন ঘুরতে লাগলো। আইন আর কিছু ভাবতে পারলো না। রাফিয়াকে নিয়ে বাসের বাহির হয়ে গেল। আইন সোজা ওদের ভাড়া দেওয়া বাসে চলে গেল। দরজা নক করতে দেখে অনেকেও ভাড়া নিয়েছে রুমটা। আইন এখান থেকে বের হয়ে রাকিবকে কল দিল। রাকিব কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি আয়ান। আয়ান, তুই দেশে এসেছিস? হ্যাঁ, কি ব্যাপার? বাসা ছেড়ে দিয়েছে কে? এই 4 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তুই কোথায় আসস? বাসার সামনেই। থাক, আমি আসছি। রাকিব কল কেটে দিল। আইন ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রাকিব 7 মিনিটের ভিতর চলে আসলো। রাফিয়া রাকিবকে দেখে কোলে চলে গেল। আইন, আম্মুকে নিয়ে এসেছিস, আগে বলবি না? আমি তো চকলেটও নিয়ে আসি নাই। তোর সাথে দেখি ভালোই বন্ডিং। হ্যাঁ, রাফিয়া আরিয়ান, ওদের দুজনকে সাথে অনেক ভালো মিল আমার। আরিয়ানকে? তুই জানোস না? না, আমি কিভাবে জানবো? আমি কি দেশে ছিলাম? তোকে এখনো কেউ কিছু বলে নাই? আমার সাথে তো যোগাযোগও রাখস নাই। অনেক কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর নাম্বারগুলো মনে ছিল না। থাক, মিথ্যা বলিস না। বাইকে উঠে রাকিবের বাইকে উঠলো। রাকিব রাফিয়াকে সামনে বসিয়ে চোখে চশমা পরিয়ে দিয়ে চালাতে লাগলো। সামনে দোকান থেকে চকলেট চিপস কিনে দিল। তারপর ছোটদের পার্কে চলে গেল। তিদাকে দেখে অবাক হয়ে গেল। তিদা আইনকে দেখে একটা বাচ্চা কোলে নিয়ে আসলো। আইনকে বলল, কেমন আছো? 4 বছর পর দেখা। ভালো আছি, তুমি ভালো আছো? আর এই বাচ্চাটা কার? আমাদের দুজনের সন্তান। বাহ, বিয়েও করছস, বাচ্চাও হয়ে গেছে। আইন বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আইন বাচ্চাকে দেখে তিয়ার কথা মনে পড়ে গেল। আইন হেসে বলল, সবার দেখি বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আবার যখন লন্ডন থেকে আসব তখন দেখা যাবে আমি চাচা শাশুড়ি হয়ে গেছি। আইনের কথা শুনে সবাই হাসতে লাগলো। তিদা বলে ওঠে, রাফিয়া কেমন আছো মামুনি? এটাই তো ভারী অন্যায়। এই জুনাইদ, তুই কথা বলিস না কেন? এই তো তোমার ছোট ভাইও কি কথা বলতে শিখছে। আরে, রাফিয়াকে আপা বলে ডাক দিতে পারে। আচ্ছা, তোমরা যাও, খেলা করো। ওদের নিয়ে গেল। আইন রাকিব বসে পড়লো। আইন রাকিবকে বলল, যাক, এটা দেখে ভালো লাগলো, তোর একটা হ্যাপি ফ্যামিলি পেয়েছিস। হ্যাঁ, ঠিক বলেছিস। তা বাসাটা ছেড়ে কেন দিয়েছস? আমাদের গ্রুপের সবাই যার যার মতো নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত। ওই রুমটাই আর দরকার হয় না। আমরা একই শহরে থাকি, অথচ মাসে একবার দেখা হইলে হয় না, হইলে নাই, তাই পড়ে ছেড়ে দিয়েছি আমরা। ও জন টুকটাক কথা বলতে লাগলো। 12টা বাজলে আইন বলল, আইন আচ্ছা থাক, বাসায় যাই। রাফিয়া কান্না করা শুরু করছে। ওকে, যা, আগামীকাল দেখা হবে। ওকে, তাহলে আসিস তোরা। রাফিয়াকে কোলে তুলে নিয়ে পার্ক থেকে বের হয়ে রিকশায় উঠে বারাসার দিকে রওনা দিল। বাসের সামনে নেমে ভারতী গেট দিয়ে ভিতরে ঢুকতে যাবে। আইন বাসার ভিতরে ঢুকে তুলিকে ভেবে তিয়াকে বলল, ভাবি ওকে নেন, খুব কান্না করছে। তিয়াওকে ধরা বাদ দিয়ে আইনের দিকে তাকিয়ে আছে। আইন কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে তুলি বলে উঠল, আয়ান, আমার কাছে দে, ওর মনে হয় ক্ষুধা লাগছে। আর চাচা ভাস্তি যে সে বের হয়েছে, কেবল আসার সময় হইলো। আইনের বুঝতে বাকি রইল না সামনের মানুষটাকে। আইন কিছু না বলে পিছনে ঘুরে তুলির কোলে দিয়ে দিল। আইন কিছু না বলে সাইড কেটে চলে যেতে লাগলো। তিয়া রেগে তুলিকে বলল, তোমরা বলেছিলে উনি আসবে না, তাহলে কি তোমরা সবাই আমাকে মিথ্যা বললে? আমার থেকে আমার সন্তানকে কেড়ে নেওয়ার ধান্দা, তাই না? ছোট ভাবি, আমাদের ভুল বুঝবেন না। আয়ান ভাইয়া আমাদের মিথ্যে বলেছিল আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে আমরাও জানতাম না ভাইয়া আসবে। ভালো, আমি এখন চলে যাব। তিয়া, আমার ছেলে কি তোমাকে ডিস্টার্ব করছে?
তিয়া, সব সময় কিন্তু জিদ করা ভালো না। আর তুমি যা চাইছো আমরা তো তাই শুনছি। আর কতদিন আয়ানের থেকে আরিয়ানকে লুকিয়ে রাখবে? আয়ান ওর বাবা, ওর অধিকার আছে ওকে চেনা, ওকে কাছে টেনে নেয়ার। আরিয়ান শুধু আমার সন্তান, আর কারণ না। পাগলামি করিস না। ও শিট, আরিয়ান তো ওনার রুমে ঘুমিয়ে আছে। তিয়া দৌড়ে যেতে লাগলো। আয়ন রুমে ঢুকে খাটের উপর বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে গেল। আরিয়ান উঠে কান্না করতে লাগলো। আয়ন আরিয়ানের কাছে গিয়ে বলল, বাবু কান্না করছো কেন? কান্না করে না, তোমার আম্মু চলে আসবে। আরিয়ান কোনো কথা না বলে শুয়ে কান্না করতে লাগলো। আয়ান আরিয়ানকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতে নিলে সাথে সাথে দরজা দিয়ে টিয়া এসে আয়নের কাছ থেকে আরিয়ানকে কেড়ে নিয়ে বলল, বাবা কান্না করে না, এই তো আম্মু চলে এসেছে তো। আম্মু মানে? আপনি কি বিয়ে করছেন নাকি? জি। ও, এইটা আপনাদের সন্তান? আপনার স্বামী আসে নাই? না, ওই কাজে ব্যস্ত আছে। ও আচ্ছা, আপনাদের ছেলেটা মাশাআল্লাহ। ধন্যবাদ। আয়ন কিছু বলতে যাবে, আরিয়ান বলে, আম্মু, এই লোকটা কে আমাকে কোলে নিয়েছিল? আমি তোমার মামা হই। আয়নের কথা শুনে টিয়ার বুকের ভেতর কেঁপে উঠল। আরিয়ান বলে, ওহ, আপনি আমার মামা হন? আমি তো আগে জানতাম না আমার মামা আছে। আসসালামু আলাইকুম মামা। আরিয়ানকে সালাম করতে দেখে আয়ন অবাক হয়ে গেল। আয়ন মিষ্টি করে বলল, ওয়ালাইকুম আসসালাম মামাজি। মামাজি, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। দেখি, আসেন একটু কোলে নেই। আরিয়ান আয়নের কোলে যেতে চাইলে টিয়া আটকানোর কথা ভেবে আবার আটকালো না। আয়ন আরিয়ানকে কোলে নিয়ে আদর করতে লাগলো। টিয়া মনে মনে ভাবতে লাগলো, কি কপাল, নিজের সন্তানকে মামা বলছে, আবার সন্তানও মামা বলে ডাকছে। আয়ন আরিয়ানকে পকেট থেকে চকলেট বের করে দিল। রাফিয়া নাকে আয়নের কাছে দিয়েছিল, সেই চকলেট আরিয়াকে দিয়ে দিল। টিয়া আয়নকে বলল, আরিয়ান চলো নিচে যাই, তোমাকে খাবার খাওয়াতে হবে, চলো। টিয়া আয়নকে নিয়ে চলে যেতে নিল। আয়ন ওদের চলে যাওয়া দেখতে লাগলো। আয়ন খাটের উপর বসে হাত মুখ দিয়ে ভাবতে লাগলো, আজ হয়তো এই সন্তানটা আমাদের হওয়ার কথা ছিল। সবই কপাল, ভাগ্যটা আমার খারাপ। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় পানি জমে আসলো। আয়ন সাথে সাথে পানি মুছে নিয়ে ড্রেসিং টেবিলের নিচের দিকে তাকিয়ে নিজে হাসতে লাগলো। আয়ন খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে তোয়ালে পরে রুমে আসতেই সাথে সাথে তিয়া রুমে ঢুকে আয়নকে এমন অবস্থায় দেখে লজ্জা পেয়ে গেল। আয়ন সাথে সাথে পিছনের দিকে ঘুরিয়ে বলল, কিছু বলবেন? আসলে আমার লাগেজ নিতে আসছি। আরিয়ান এখানে আসলে আপনার রুমে থাকে তো, এই জন্য আপনার রুমে লাগেজ রেখেছিলাম। ও, নিয়ে যেতে হবে না, আপনারা এখানে থাকেন, আমি অন্য রুমে চলে যাব। না থাক, আমাদের জন্য কষ্ট কেন করবেন? আপনার জন্য না, আরিয়ান যখন এই রুমে থাকতে পছন্দ করে এখানে থেকে যান, আমি অন্য রুমে চলে যাচ্ছি। আয়ন তাড়াতাড়ি করে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে শার্ট প্যান্ট পরে নিল। আয়ন তিয়াকে বলল, এখন তাকাতে পারেন। তে আয়নের কথা শুনে ঘুরে তাকালো। আয়ন তিয়াকে বলল, আচ্ছা, আপনি তো মনে হয় ডিভোর্স লেটার রেডি করে রাখছেন, আমাকে দিয়েন, আমি সাইন করে দিব। আমার সাইন ছাড়া বিয়ে করছেন, আপনাদের সমস্যা হতে পারে। আয়নের কথা শুনে তিয়া ঢোক গিলল। আয়ন কথাগুলো বলে শার্ট প্যান্ট ল্যাপটপ ফোন নিয়ে পাশের রুমে যেতে দেখে মোটামুটি সব রুম ব্লক হয়ে গেছে। আয়ন রুমে ফিরে এসে বলল, কিছু মনে করেন নাই? দিনের বেলা এখানে থাক, শার্ট প্যান্ট ল্যাপটপ, রাতে ঘুমানোর সময় ছাদে চলে যাব, সব রুম ব্লক। ও আচ্ছা, রাখেন, এখানে শুয়ে পড়েন, আমরা নিচে শুয়ে পড়বো, আপনি উপরে থাকেন। সিসি কি বলেন? আরে না, আপনারা থাকেন, সমস্যা নাই, আমি ছাদে থাকতে পারবো। অনেক মানুষ এসেছে, জায়গা নাও পাইতে পারেন, আর আমার স্বামী কিছু মনে করবে না, আমাকে অনেক বিশ্বাস করে। ও, আয়ন আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে খাবার খেয়ে ছাদে চলে গেল। সিগারেট বের করে ফোকাতে লাগলো। বিকেলের দিকে আয়ান বের হয়ে গেল। রাকিবের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরে আসলো। তুলি এসে বলল, আয়ান, তোমার রুমে ঘুমাও, সাথে তোমার আরো কাজিনরা থাকবে, জায়গা পাবে না। সমস্যা নাই, ওদের সাথে থাকতে পারবো। আমি ছেলে হয়ে ওনার সাথে এক রুমে থাকবো, এইটা কোনো কথা? ওনার জামাই জানলে কি ভাববে? জামাই? কার জামাই? ইস, কেন, তিয়ার তো বিয়ে হয়েছে, ওনার বাচ্চাও আছে। আর আপনাদের না কতবার ওনার ব্যাপারে জিজ্ঞাসা করেছি, কই কখনো তো বলেন নাই বিয়ে করছে। আমি কষ্ট পাবার জন্য লুকিয়েছেন, তাই না? চুপ, দিয়ে বলছে তোমায়? হ্যাঁ। বাস, অনেক হয়েছে। আয়ান, তুলি কোনো বিয়ে করে নাই, আরিয়ান তোমাদের সন্তান।
আইন থমকে গেল। আইন বুঝতে পারছে না কি বলবে। আইনের খুশিতে যেন চোখে পানি চলে আসলো। আইন তুলিকে জড়িয়ে ধরতে গিয়ে ও নিজেকে কন্ট্রোল করে বলল, আরিয়ান সত্যি আমার সন্তান? আমাকে এতদিন কেন বলেন নাই? টিয়া আমাদের বলতে নিষেধ করেছিল। ওর ধারণা তুমি আইন তোর থেকে কেড়ে নিবে, এই জন্য ও তোমার থেকে তোকে লুকিয়েছে। আর আরিয়ান যে পেটে টিয়া বুঝতেও পারে নাই। 3 মাস সময় ডাক্তারের কাছে গেলে জানতে পারে ও মা হতে চলেছে। সেই দিন ও অনেক কান্না করেছিল, কান্না করেছিল আর বলেছিল তুমি ওর সাথে এমন না করলেও পারতে। এত খুশির সময় তোমাকে ওই পাইল না। যখন বাবু হয় ও তোমাকে খুব করে কাছে চাইছিল, যেমন প্রতিটা নারী চায়। আমাকে একবার বলার প্রয়োজন মনে করলেন না আপনারা? তুমি তো জানো ওর রাগ জিত অভিমান বেশি, ওর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমরা তো ধরে নিয়েছিলাম টিয়া আর এই দুনিয়াতে নেই, আল্লাহর রহমতের জন্য বেঁচে আছে। আর তোমাদের বলতে গেলে ওই আমাকে বলেছিল আমরা যদি তোমাকে কিছু জানাই তাহলে ওই আরিয়ানকে নিয়ে অনেক দূরে চলে যাবে, যেখানে আন্টি আঙ্কেল শুনে বলে সিদ্ধান্ত নেয় তোমাকে বলবে না। ও আয়ন আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুমের দিকে যেতে লাগলো। আয়ন রুমের ভিতর প্রবেশ করে দেখে টিয়া কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে। আরিয়ানকে খাটের উপরে দেখে আয়ন খাটের উপর থেকে আরিয়ানকে কোলে নিয়ে সারা মুখে আদর করতে লাগলো। সবাই আয়নের চোখে পানি দেখে আরিয়ানকে এভাবে আদর করতে দেখে অবাক হয়ে গেল। কাজিনদের ভিতরে একজন হেসে বলে, ভাইয়ের ছেলেকে যেভাবে আদর করছো তা এত ভালোবাসো, তাহলে ছেলেকে বউকে রেখে লন্ডনে কেন চলে গেছিলে? আয়ন চোখ মুছতে মুছতে বলল, মাঝে মাঝে দূরে চলে যাওয়ার দরকার হয়। কথাটা বলে আয়ন আরিয়ানকে কোলে নিয়ে বারান্দায় চলে গেল। আরিয়ান আয়নের কোলে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। টিয়া সবার সাথে আড্ডা দিয়ে সবাইকে বিদায় দিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ন আরিয়ানকে খাটের উপরে শুয়ে দিলে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে টিয়ার কাছে এসে বলল, কি ব্যাপার, আপনি আমার ছেলেকে নিজের ছেলে ভাবছেন নাকি? আপনার কাজিনরা জানে না আমার বিয়ে হয়ে গেছে, আর এই বাচ্চা আপনার মান সম্মানের কারণে মিথ্যা পরিচয় দিতে হয়েছে। আয়ন নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না। আয়ন টিয়ার দিকে ঘুরে সজোরে থাপ্পড় মারে। টিয়া হতভম্ব হয়ে গেল। আয়ন টিয়ার 2 বাহু ধরে কান্না করতে করতে বলল, আরে আমি না হয় বেঈমান, আপনাকে ঠকিয়েছি। আর আপনি কেমন মানুষ? আপনি তো আমার থেকেও জঘন্য খেলা শুরু করেছেন। আমার সন্তানকে আমার থেকে দূরে রাখছেন, আমার সামনে মিথ্যা নাটক করলেন, আমাকে মিথ্যা বললেন। আমি তো আমাদের সম্পর্কের কথা জাস্ট গোপন করেছিলাম। আপনার মতো তো আমি এত মিথ্যা কথা বলি নাই। আপনার এত কিসের রাগ? হ্যাঁ প্লিজ এই রাগ জিদ বাদ দেন। আয়ন কথাগুলো বলে কান্না করতে লাগলো। টিয়াকে ছেড়ে দিয়ে বলল, আমি আপনার পায়ে ধরছি, আমাকে ক্ষমা করে দেন। আর রাগ জিদ নিয়ে থাকেন না, অন্তত আমাদের সন্তানের কথা ভেবে ক্ষমা করে দেন। আমি আর সত্যি পারছি না আপনার জন্য আমার সন্তানকে আমি নিজেকে মামা হিসেবে পরিচয় দিয়েছি। শুধুমাত্র আপনার জন্য সামান্য ভুলের জন্য আর কত শাস্তি দিবেন? আরে প্রেম করা কি খুব খারাপ জিনিস নাকি? কাউকে ভালোবাসা কি খুব অন্যায়? আমি তো অতীত ভুলে আপনার হাত ধরে বাঁচতে চাইছিলাম, আপনি শুধু নিজের জিদটা নিয়ে থাকলেন। একটা কাজ করেন, আমাকে মেরে ফেলেন। আয়ন টিয়ার হাত ধরে গলায় ধরতে গেলে টিয়া নিজের হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। তিনি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আয়নকে ধাক্কা দিয়ে দৌড়ে জড়িয়ে ধরে বলল, আপনাকে মেরে ফেললে আমার কি হবে? আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার প্রথম ভালোবাসা, আপনি আমার শেষ ভালোবাসা। আমি মানছি আসলে আমার রাগ জিদ ধরে 4টা বছর নষ্ট করে দিয়েছি, কিন্তু আমি কি করব? আমার জায়গায় আপনি থাকলে সেম কাজটাই করতেন। যদি আপনি জানতে পারতেন আপনার জায়গায় আপনার ভাইকে ভেবে আপনাকে কাছে টেনে নিয়েছি, এটা কখনোই মেনে নিতে পারতেন না। আমিও এটা মেনে নিতে পারছিলাম না। আয়ন টিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই এম সরি। আই এম সরি। দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। টিয়া আয়নের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।